হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম গাইস। আমার সাউন্ড কি শুনতে পাচ্ছেন সবাই? হুম। আচ্ছা, চারটা খুলি। আজকে ট্রেড করতে আসছি লাইভে। মার্কেটে কি অবস্থা? নিউজ টিউজ আছে কোনো? লেট মি শেয়ার স্ক্রিন। ও, সুন্দর একটা সেল দেখতেছি। ভালো সেট আপ তো। লেট মি শেয়ার স্ক্রিন। আচ্ছা। আচ্ছা, এবার এবার স্ক্রিনে কেমন দেখা যাইতেছে? আমার সহ চার্ট সহ দেখা যাইতেছে কি? চ্যাট বক্স কো? হুম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম, একটা এন্ট্রি দেই আগে। ডেমো ডেমো ডেমো। রিয়েল মানিতে পারেন না। জাস্ট লিটল বিট এসএল এটার উপর 100 পিপসের এসএল, 250 নিব এখান থেকে এন্ট্রি। ডেমো। ঠিক আছে, সবাই ডেমোতে একটা পজিশন নেন। আহ, আচ্ছা, এন্ট্রি চললো। মানে লাইভ মানে তো লাইভ এন্ট্রি হবে। সবাই তো ওই ধান্দায় থাকে। আচ্ছা, একটা এন্ট্রি নিলাম আমরা। ওকে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, শরীফুল ইসলাম, তুমি ইয়া করো তো, তুমি ডিভাইসে আসো না, পিসিতে না? স্ক্রিনটা রেকর্ড করো তো। আমার অনেক সিস্টেম চালু তো, এমনি হ্যাং করতেছে। তুমি একটা স্ক্রিন রেকর্ড করো, পরে ফুটেজ তোমার কাছে নিতেছি। আচ্ছা। Recording in progress. ঠিক আছে। আচ্ছা। তো হুম, তো আজকে আসলে মিটিং এর একটা ইয়ে হচ্ছে। আজকে সম্ভবত বৃহস্পতিবার না? তো কালকে হচ্ছে সিরিয়াস গ্রুপের এক্সাম। সিরিয়াস গ্রুপে কারা কারা আছেন? সিরিয়াস গ্রুপে জয়েন হয়েছেন কেউ? আমাদের সিলেক্টেড সিরিয়াস। সিলেক্টেড সিরিয়াসের কারা কারা আছে? আচ্ছা। টাইম যেটা আপনাদের জানানো হয়েছিল সেটা হচ্ছে 10টা। ঠিক আছে, কালকে রাত 10টা। তো অনেকে যারা বাইরে আছে বা বিভিন্ন ইয়েতে আছে, ওদের বাংলাদেশের ইয়ে অনুযায়ী ছুটি নাই বা নানান ধরনের সমস্যা অনেকে বলছে। এটা খুবই সামান্য, মানে অল্প কিছু মানুষেরই আছে এরকম সমস্যা। ম্যাক্সিমাম ডাবল আসতেছে। কিভাবে ডাবল আসতেছে? এখন এখন ঠিক আছে না? হ্যাঁ। আচ্ছা।
আর আমাদের যেগুলো মাস্টারপিস ততদিনে তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরা থাকবে জুমে, যেমন এখন আপনারা সবাই ধরেন সিলেক্টেড পার্সন, এবং মানে ইয়ার পর ভাইবার পর সবাই ধরেন ইনসাইডে চলে আসছেন এলএফপিএম এর, এবং সবাই মোটামুটি বেসিক তো এখানে কমপ্লিট, অ্যাডভান্সও কমপ্লিট। তারপর সবাই একসঙ্গে বসছি লাইভে, মার্কেট অ্যানালাইসিস করতেছি, প্লাস লাইভে আছি, আমজনতারাও দেখতেছি ইউটিউবের থ্রুতে। তো ইন ফিউচার এরকম হবে। তো এটাই আজকে একটু ডেমো দেখার দরকার ছিল, কিন্তু আমি ইউটিউবের ওই সেটিংটা বুঝি না। যদি আমি পারি তো দেখি কি কি করা যায় শর্ট টাইমের ভিতর। আর কারো কোনো কোশ্চেন থাকলে এমনি হ্যান্ড রেজ করতে পারেন। এত খুব মানে গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে আমি ডিসকাস করতে আসিনি, জাস্ট এটাই একটু টেস্ট করার জন্য যে আসলে লাইভ টাইপ অপশনগুলো কিভাবে কাজ করে, এটা একটু দেখতে আসলাম, চার্ট টার্ট কিভাবে শো করা যায়। আচ্ছা, হ্যাঁ, আনমিউট করেন। কি নাম ভাই এটা? ভাইয়া, হ্যাঁ, বলেন। বলতেছিলাম ওই যে আমরা যখন যে ট্রেডটা নিলাম আর কি, এটা আসলে কিসের উপর বেস করে নিলাম আর কি, এটা একটু এটা জানতে এমনি চাচ্ছিলাম। এমনি একটা লাইভ স্ট্রিম চলতেছে তো, একটা লাইভ এন্ট্রি ওপেন না থাকলে লাইভ স্ট্রিম কিভাবে হইলো, এইভাবে একটা এন্ট্রি, কিছু না, বুঝতে এমনিতেই পারছি এটা আমার। বুঝতে পারছি বুঝতেছি। আমার এক- কাছে কোনো স্ট্র্যাটেজি নাকি না কিছু। না না, কোনো স্ট্র্যাটেজি না, এমনি একটা এন্ট্রি রানিং থাকলে মনে হয় না জিনিসটা লাইভ চলতেছে। আচ্ছা আচ্ছা। ওইটাই আর কি। আচ্ছা, আমার একটা ফোন আসছে, লেট মি চেক। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে ট্রেডার যখন আরো হবে আমাদের কমিউনিটিতে, এবং সবাই মোটামুটি বেসিক তো চলতেছে, অ্যাডভান্স কমপ্লিট হবে, তারপর আমাদের যে ট্রেনিং প্রসেসটা সেটা কমপ্লিট হবে, তারপর মোটামুটি সবাই এক্সিকিউশনের একটা লেভেলে চলে আসবে। যারাই আসবে 10 জন, 20 জন, 50 জন, ধরলাম এখন যে 56 জন আছেন, 56 জনই আসছেন। তো এইভাবে আমাদের পার্সোনাল জুম মিটিং ওপেন হবে, এবং চ্যাট লিস্টটা এখানে থাকবে, অ্যান্ড মার্কেটের চার্ট ওপেন থাকবে, এবং লাইভে, ইউটিউবে লাইভে থাকবো আমরা ফর আদার পিপল, মানে একদম পাবলিকলি। এইভাবে আর কি ফিউচারে স্ট্রিমিং করব আমরা বিভিন্ন ইভেন্টগুলোতে বা বিভিন্ন ইয়েতে। তো এটার একটা টেস্ট পারপাসে বা আপনাদের একটা আগাম ইনফরমেশন দেওয়া বলেন, বা এই আর কি, পরীক্ষার খবর টবর কেমন কি, প্রিপারেশন, এই টেস্টিং পারপাসে আর কি মিটিং, তেমন ইয়া না। তো সিলেক্টেড প্রোতে যারা যারা আছেন আপনাদের, একজন একজন করে বলেন তো কি আপডেট, আপনাদের প্রিপারেশনের কি খবর। আর সেকেন্ড পার্টের বই অলরেডি রিলিজ হয়েছে, এটা যারা যারা দেখছেন কোনো মতামত থাকলে বা কোনো ফিডব্যাক থাকলে জানাতে পারেন। হ্যান্ড রেজ করেন কেউ কিছু বলতে চাইলে। হ্যাঁ, রাফিয়ান, রাফিয়ান ভাই বলেন। আনমিউট করেন। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আশা করি ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ। বুঝলে ভাইয়া, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম, এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য আমাদেরকে। তো ভাইয়া, আমার হচ্ছে আমি সিরিয়াস সিলেক্টর গ্রুপের একজন মেম্বার। এন্ড আলহামদুলিল্লাহ আমার প্রথম পার্টের সমস্ত পড়াগুলো শেষ হয়েছে। তাও এখনো রিভাইজের উপরে আছি যেহেতু পরীক্ষা। হুম, আরো আনফরচুনেট ভালো। হচ্ছে আহ ভাইয়ার বিয়ের ডেট ছিল আগে, তা আমি ভাবলাম যে পরীক্ষা যেহেতু যেমনি হোক ডেটটা পিছানো যাক। ডেটটা পিছাইলাম 2 বার। আমার পরীক্ষার ডেটটা পিছাইছে। খুব ভালো। সো সব মিলিয়ে যত ব্যস্ত থাকি ইনশাল্লাহ পরীক্ষা অ্যাটেন্ড করব, কারণ
একটা দীর্ঘ সময় যাবত এটা নিয়ে একটা ওভার এক্সাইটমেন্ট কাজ করতেছে এবং এত কষ্ট করে শিখতেছি। তো এটাই দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ, যাতে Recording এ, stopped. আপনাদের জন্য ভালো কিছু করতে পারি এবং নিজের জন্য কিছু করতে পারি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, তারপর আলী হোসেন ভাই বলেন কিছু বলতে চাইলে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক ভালো একটা অপরচুনিটি দিয়েছেন। ঠিক আছে, এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু ভাইয়া একটু প্রবলেম হয়েছে যে আমরা তো অনেকেই আছি যে এখানে ইংলিশ নিয়ে একটু প্রবলেম। আপনিও বলছিলেন যে ইংলিশ আচ্ছা। নিয়ে নাকি আমাদের বেসিক থেকে একটা কিছু ও শুরু করবো। তো হ্যাঁ, ওটা ভাইয়া নিয়ে আমার পরিকল্পনা করছি, এই বইটা রিলিজের পরে আর কি ওইটা নিয়ে কাজ করব। জি ওইটা নিয়ে আমার ছোট ভাই কাজ করতেছে। এই উইকের ভিতর সম্ভবত ওইটার একটা আপডেট দিব। মানে জি একটা ভাই বেসিক প্রসেস যে সাধারণত ইংলিশের কথা শোনা মাত্রই আমাদের মাথায় আসে যে কোন কোর্স করা যায়, কোন বই পড়া যায়। জি এরকম একটা কনসেপ্ট মাথায় চলে আসে। কিন্তু আপনি একটু মানে ইয়াতে যান, ব্যাকে যান, আপনি বাংলাটা কিভাবে শিখছিলেন, কোন কোর্স থেকে, কোন গ্রামার পড়ে? বাংলা আমরা ছাড়া কোনো কোর্স আ- করেছি ভাইয়া? হ্যাঁ, আমরা জন্মের পরে বাংলা কিভাবে শিখছি? শুনতে শুনতে। জি জি এই সেম প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। মানে ইংলিশের কথা শোনা মাত্রই সবার ওই থিঙ্কিংটা চলে আসে। ওইটা আসলে প্রসেস না। প্রসেস হচ্ছে আমরা বাংলা যেভাবে শিখছি, উইদাউট গ্রামার, উইদাউট কোর্স, হ্যাঁ, সেম সেম টেকনিকই আপনার ইংলিশটা শিখতে হবে। এখন একটা বাচ্চা, 2 বছরের একটা বাচ্চা মোটামুটি সব ধরনের কথাবার্তা বলতে বলতে শিখে যায়। তো ও কি কি জিনিস কনজিউম করে যেটা থ্রুতে ও শিখে, ওই সেম থিং আমাদের অ্যাপ্লাই করতে হবে এই এইচে আসে। ঠিক আছে, জি এখন অনেকে আবার বলে মুভি দেখতে বা ইয়েতে, মুভির যে ইংলিশগুলো ওগুলো বাচ্চাদের জন্য না। ওগুলো এত হাই স্পিডে কনভারসেশনগুলো চলে বা এত অ্যাডভান্স ওয়ার্ড ইউজ হয় যে ওগুলো বাচ্চাদের জন্য না। আপনি ঠিক আছে ওই সিনের জন্য আপনি পারফেক্ট, কিন্তু ওই ল্যাঙ্গুয়েজের জন্য আপনি পারফেক্ট না। ঠিক আছে। ভাই, আমি এটা ট্রাই করছিলাম কিন্তু হুম। আমি যখনই মানে ওই আপনার সাবটাইটেল পড়তে গিয়ে অনেক সময় মানে সিনে না, ঢুকে। ওটা ওইভাবে হবে না। জি ওটার বাচ্চা বাচ্চা যেভাবে শিখে ওইভাবেই শিখতে হবে। এখন বাচ্চাদের কার্টুন আমরা দেখতে পারি, এই টাইপের আরো অনেক কিছু আছে যেগুলো বাচ্চাদেরকে টার্গেট করে বানানো। ওইখানে কি থাকে যে ধরেন আমি আমি বলতেছি ইটস আ ওয়াইড, ঠিক আছে, আমরা হাত দিয়ে দেখাইতেছি জিনিসটা। মানে আমি যদি ওয়ার্ডটাও না বুঝি, আমি হাতের এক্সপ্রেশনে, আমি সিনের যে এক্সপ্রেশনগুলো থাকবে ওইটা দিয়ে কিন্তু আমি বুঝতে পারবো আচ্ছা ওইটা কি বলতেছে। জি হুম। হ্যাঁ। আমি একটা গ্লাস হাতে নিলাম, গ্লাস হাতে নিয়ে বললাম যে ইটস আ গ্লাস, ইটস আ গ্লাস, আই এম ড্রিঙ্কিং নাও। ঠিক আছে, একটা বাচ্চা কিন্তু বুঝতে পারতেছে যে আচ্ছা ড্রিঙ্কিং মানে কি, ও পানি খাইতেছে, এর মানে এটাই বুঝাইলো। জি ঠিক আছে। কিন্তু একটা মুভির সিনে কি এভাবে বুঝাবে? মুভির সিনে কি এভাবে ভেঙে ভেঙে বলে কথা? না না ওরা তো খুবই স্পিডে বলে দিতেছে, অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতেছে, এবং মানে খুবই অ্যাডভান্স লেভেলের ওয়ার্ডগুলো ইউজ করে। সো এগুলো যারা আইএলটিএস এর আপনার 8 পয়েন্টও পাইছে, ওরা অনেক সময় অনেক ওয়ার্ড বুঝবে না। সো জি এরকম ভাই। কিছু বেসিক সিস্টেম আছে, এগুলো অ্যাপ্লাই করে আসলে ওই সেলিব্রিটিরা মনে করেন রাতারাতি দেখা যাইতেছে একটু কয়েকটা ম্যাচ ভালো খেলছে, এখন কিছু ইন্টারভিউ দিতে হবে, ওই 1-2 সপ্তাহ ডিফারেন্সে ওই ইন্টারভিউর মানে ইন্টারভিউতে ব্যবহার করার মতো যত ওয়ার্ড আছে ওগুলা ও মানে ইয়ে করে ফেলে, আয়ত্ত করে ফেলে। এটা একটা শর্টকাট টেকনিক। আর আরেকটা জিনিস ভাইয়া বলতে চাইছিলাম যে আমাদেরকে যে সেকেন্ড পিডিএফ যেটা দিয়েছিলেন হ্যাঁ। ওটার মধ্যে মানে কিছু ওই যে আমাদের আছে না ওই একটা চিত্র দিয়েছিলেন বোধহয়। আমি জিনিসটা মানে মাথায় নাই, বলতে গিয়ে কি আটকে কি গেছে। রিলেটেড বলেন তো, কি রিলেটেড? কি রিলেটেড বলতে ওই যে আমাদের একটা হচ্ছে গিয়া প্রাইজ একটা, আর একটা হচ্ছে ডিপেন্ড, হ্যাঁ ডিপেন্ডের উপরে এখানে একটা ক্রসিং ছিল। আমি একটু ভাই একটা মিনিট, আমি যদি একটু দেখা বলতাম তাহলে ভালো হতো, কারণ আমি তো। ও সাপ্লাই আর ডিমান্ডের কথা হ্যাঁ, বলতেছেন? সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, সাপ্লাই অ্যান্ড আচ্ছা, ডিমান্ড। লেট মি শো ইউ। আচ্ছা, এখানে বইটা আমি বের করি। স্ক্রিনে কি বই দেখা যাইতেছে? না ভাই। হুম, আবার স্ক্রিন চেঞ্জ করতে হবে। হুম,
এখন দেখা যাইতেছে মনে হয়। না ভাই, হ্যাঁ এখন আসছে, এখন আসছে। এটার কথা বলতেছেন তাই না? জি 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 ভাই, জি হুম। এটার কথা বলছি। হ্যাঁ, কি বুঝেন না এখানে বলেন। বুঝলেন, এই যে এই যে ডিমান্ড প্রাইস, হুম প্রাইজের এখান থেকে যে এই আমাদের এই যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা, হুম হুম ইকুইলিব্রিয়াম পয়েন্টটা এইটা, আর এই যে পি প্লাস কিউ, এই যে এখানে যে এটা দিয়েছেন, এইটা আমি হুম কিছু বুঝতেছি না, এই কারণে আর কি আমি একটু কনফিউজ। হুম। এটা এটা হচ্ছে এই 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 যে সাপ্লাইয়ের ইয়েটা, জি এখানে মানে এটা একটা মানে ভিডিও টিউটোরিয়াল দেখালে বেটার হবে। এটা পরবর্তীতে কখনো আমি একটা টিউটোরিয়াল বানাই বা ইয়ে করে দেখাবো না। তো এখানে এই জিনিসটাই বুঝাইছি যে একটা জিনিসের যদি ডিমান্ড বাড়ে, হুম, জি, সেই ক্ষেত্রে এটা এইভাবে এই যে এই এই লাইনটা হচ্ছে প্রাইসের। প্রাইজের। সাপোজ আমি যদি কিছু আর্টের, থামেন, জুমে আর্ট করার কোনো ইনস্ট্রুমেন্ট আছে? আচ্ছা, পাইছি। এটা ধরেন প্রাইস, এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, 3, 4, 5, এইভাবে এখান থেকে আপনার 7, 8, 9, 10, এটা হচ্ছে প্রাইস। জি আর এটা হচ্ছে পিরিয়ড, মানে মান্থের কথা ধরেন এখানে 1 মান্থ, 2 মান্থ, ধরেন 3, 4, 5, এরকম করে করে ধরেন 10 মান্থ বললাম। আচ্ছা, এখন ডিমান্ড যদি ইনক্রিজ হয়, এটা একটা ওয়েট ধরেন, দাঁড়িপাল্লার মতো, এখানে হচ্ছে মিড পয়েন্টটা। এখানে যদি ডিমান্ডের ওয়েটটা বাড়তে থাকে তাহলে এদিক থেকে প্রাইসটা ইনক্রিজ হইতে থাকবে, ঠিক আছে? জি আবার যদি ডিমান্ডটা কমে তাহলে এটা কি হবে, এটা কিন্তু আপসাইডে চলে যাবে, মানে ওয়েটটা যদি কমে যায় ডিমান্ডের, জি তখন এইটা এইটা এখান থেকে ডাউনে আসবে, ঠিক আছে? জি জি ডাউনে আসলে এই যে এখন ধরেন প্রাইসটা ধরেন 10 আছে, 9 হবে, 8 হবে, এইভাবে কমতে থাকবে, ঠিক আছে? ডিমান্ড কমলে এই জিনিসটা নিচে আসবে এবং এটা প্রাইস কমবে। প্রাইসটা কমতে থাকবে। হুম। আবার যখন ডিমান্ডের জায়গায় ঠিকঠাক আছে, সাপ্লাইটা বাড়তেছে, সাপ্লাইটা যদি এখান থেকে বাড়ে, মানে এই সাপ্লাইয়ের ওয়েটটা যদি বাড়ে, তাহলে এটা এইভাবে নিচে আসবে এবং এটা উপরের দিক যাওয়া শুরু করবে। তো এই জিনিসটা, এই সাপ্লাইটা যখন এটা নিয়ারেস্ট যাওয়ার চেষ্টা করবে তখন প্রাইসটা আবার ওইভাবে কমে যাবে, ঠিক আছে? তো এটা এইভাবে একটা গ্রাফ দিয়ে জিনিসটা বুঝাইছে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের এই ভারসাম্যত ইয়ার যে ব্যাপারটা। এটা কয়েকটা ভিডিও আছে, তুমি ইউটিউবে সার্চ দিলে এটা এক্সপ্লেনেশন এরকম দেখায়, এই বেসিক জিনিসই আর কি। ধন্যবাদ ভাই এটা বোঝানোর জন্য, আমি আর কি এটা নিয়ে একটু ছিলাম। এটাই আর কি, তেমন কিছু না। চার্টে যাই। আচ্ছা, তারপরে হ্যান্ড রেজ করে রাখছে সাফিউল্লাহ ভাই। হ্যাঁ। আচ্ছা, এর আগে ঠিক আছে, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আমি একটু নয়েজি প্লেসের ভিতরে আছি তো, এই আচ্ছা, সমস্যা নেই। আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা এই টাইপের যে আমি ভাই একটা জব করি হুম তো, হুম আল্লাহর রহমতে এবং আপনাদের যে শিক্ষা কার্যক্রম চলছে আমাদের সবাইকে নিয়ে, এতে মনে করেন যে আমি সিলেক্টেড হলাম এবং জয়েন করলাম। হুম এখন জয়েন করার পরে মানে আমার মূল কোশ্চেনটা ছিল, ট্রেডিং এর জন্য কি তখন আমাকে সারাদিন সময় দিতে হবে না নির্দিষ্ট একটা সময় দিতে হবে? কারণ যেহেতু আমি জব করি। হুম। এটা 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 কোন ইয়ার কোন স্টেজের কথা বলতেছেন, ভাইবার পর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এমনিতে এমনিতে আপনার মানে ইয়ার কেমন শিডিউলটা কি, কটা থেকে কটা হচ্ছে আপনার ডিউটি? আমি তো অ্যাকচুয়ালি একটা ফার্মাসিউটিক্যালসে আছি। আমার আচ্ছা। সকাল 8:30টার সময় বেরোতে হয়, আর আপনার 1:30টার দিকে বাসায় আসি। হাইস্ট 3টা পর্যন্ত বাসায় স্টে, তারপর আচ্ছা। আবার নন স্টপ চলতে থাকে মোটামুটি রাত 11টা পর্যন্ত। হুম। আচ্ছা, তাইলে আপনাদের ওই ইয়াটা ওইভাবে শিডিউল করা হবে, মানে যে এক্সারসাইজ ভাইবার পরে আসলে ওইরকম মানে ইয়ার প্রয়োজন হবে না আপনার, টাইম টু টাইম অ্যাক্টিভ হয়ে ক্লাসে আসতে হবে বা এরকম এরকম কিছু না। আপনি অলরেডি আপনার এই যে 3টা বই আছে আমাদের ইয়ে আছে, এটা পর্যন্ত বেসিক কমপ্লিট। এরপরে শুধু মাইন্ডসেট তৈরির জন্য যে ধরনের অ্যাক্টিভিটিগুলো দরকার
মানে রেস্ট অফ দ্য 90%, যেটা লার্নিং প্রসেস ইজি, মেনটেন করা কঠিন। ঠিক আছে, সাইকোলজি ডেভেলপমেন্টের জন্য যা যা করতে হয়, আপনার ডিসিপ্লিন বানানোর জন্য যে যে অ্যাক্টিভিটিগুলো, এগুলো স্টার্ট হবে আপনার ইয়ার পরে, ভাইবার পরে। এর আগ পর্যন্ত আমাদের এই বইগুলো, তারপরে এই যা যা আছে, এগুলোর ভিতরে বেসিক কমপ্লিট, আর পরে আর বেসিকের দরকার নেই কোনো, জাস্ট প্র্যাকটিস শুরু হবে। সো প্র্যাকটিসগুলো ধরেন উইকে একবার একটা ক্লাস রেকর্ড করা হইলো বা লাইভ ক্লাস হইলো, যারা আসে না ওরা পরবর্তীতে রেকর্ডটা দেখবে, ওই জিনিসটা প্র্যাকটিস করে যাবে। পরের উইকে বা পরের যে ডেটটা আছে ওইখানে আমরা আপডেট নিব যে কী অবস্থা, কার কী অবস্থা, কী সমস্যা ফেস করতেছেন, কেউ মেনটেন করতে পারতেছে, কারো ফোমো হইতেছে, কারো ধরেন মার্টেঙ্গেল করতেছে। এই যে সমস্যাগুলো হইতেছে ওইটা স্টেপ বাই স্টেপ, যার যা সমস্যা হইতেছে ওই অনুযায়ী তারা আবার সেকেন্ড ডোজ দেওয়া হবে। ঠিক আছে, নির্দিষ্ট কোনো সময় সবার উপস্থিত থাকতে হবে এরকম কোনো মানে বাধ্যবাধকতা থাকবে না। তো এই সমস্যা হবে না আশা করি। জি ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, এরপরে অনেকে জয়েন করছে। এটা লাইভ চ্যাট চলতেছে আমাদের, ঠিক আছে, এটা এমনি এমনি ডেমো পারপাসে, মানে লাইভ লাইভ ইয়া ওপেন করছি, চার্ট ওপেন করছি, তো একটা এন্ট্রি তো দিতে হবে জবরদস্তি। তো এখানে সিচুয়েশন অনুযায়ী একটা সেল হইতেছিল 100 পিপের এসএল, 250 পি, তাই আমরা একটা এন্ট্রি দিয়ে দিছি ডেমো। তো আপনাদের সেটা ভালো লাগলে নিতে পারেন। ঠিক আছে, এখানে মানে মানে আছে না যে জোর করে এন্ট্রি নিতে হবে, ওইরকম সিচুয়েশন হইলে এখানে একটা এন্ট্রি নেওয়া লাগে। সেল একটা সেটা আছে। এছাড়া খুবই গুড পজিশন বা এরকম ভালো সাইন সিম্বল আছে এরকম কিছু না, জাস্ট যদি নিতে হয় তাহলে একটা সেল হয় এখানে, এই অনুযায়ী আর কি নেওয়া। যেটা জানাই দিলাম, অনেকে আবার এসে দেখলো যে ভাই সেট আপ দিচ্ছে নে, সব লাগাই দেই, এরকম কিছু করেন না, ডেমো। আচ্ছা, সোহান ভাই আনমিউট করেন। ওয়ালাইকুম। সাউন্ড অনেক কম। ভাইয়া, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ শুনতেছি, এখন ঠিক আছে। হ্যাঁ, বলতে চাচ্ছিলাম কি যে আমি তো আপনার এই যে এলএফপিএম ইনার সার্কেল সিরিয়াস গ্রুপে আছে, বুঝছেন? তো তো যে সেকেন্ড যে বইটা দিছেন আপনি, তো হুম এটা হুম যখন পড়তেছিলাম তখন ওইখানে এই যে আপনার এক্সারসাইজ আছে, যে 3টা কোশ্চেন আছে, হুম। পিডিএফ এ ঢুকলে দেখাইতে পারবো। তো ওই কোশ্চেন গুলার অ্যান্সার কি মানে উপরে যে আপনি যেগুলো আলোচনা করছেন ওইখান থেকে নিতে হবে, নাকি আমি স্পেসিফিক ভাবে তৈরি করবো? না, ওইখানে আছে এগুলা, মানে নিচে এক্সারসাইজে যেগুলো আস করা হয়েছে ওগুলা উপরে আছে, ওই 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 চ্যাপ্টারেই আছে। আর আমাদের ভাই এই যে ইনার সার্কেল সিরিয়াস আর আছে ওয়েটিং গ্রুপের পরীক্ষা কি নভেম্বর মাসে হবে? আপনি বলছিলেন গ্রুপে। হ্যাঁ, সিরিয়াস আর প্রফেশনাল যারা আছে এদের এক্সাম হবে আপনার ইয়াতে, হ্যাঁ নভেম্বরের ফার্স্ট উইকে। আর সিলেক্টেড সিরিয়াস যারা আছে এদের এক্সাম কালকে। কালকে 10টা নাগাদই করার চিন্তা করতেছি, কিন্তু আমি বেশ কিছু টুলস ট্রাই করতেছি, মানে টাইম শিডিউল দিয়ে টুলস ট্রাই করতেছি। ওটা যদি হয় তাইলে আপনার যে যখন ট্রাই করবে করবে, সমস্যা নেই, কিন্তু লয়াল থাকতে হবে। প্রশ্ন ইয়া করা যাবে না, পাস করা যাবে না। জি ভাই, আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে ওই যে আপনি তো বলছিলেন যে পরীক্ষা সাধারণত আপনার এমসিকিউ আকারে হবে। হ্যাঁ, এমসিকিউ আকারে। তো যেহেতু এক্সারসাইজ আপনার ব্রড কোশ্চেনের মতো আসতেছে, তো এই না, এক্সারসাইজে ব্রড কোশ্চেন মানে হচ্ছে যে ওইটা যদি আপনি অ্যান্সার করতে পারেন, দ্যাট মিন্স আপনি ব্যাপারটা বুঝতে পারছেন, ওই চ্যাপ্টারে যা যা ছিল এটা বুঝছেন, আমি নিজেরা জাজ করার জন্য ওই এক্সারসাইজগুলো, বুঝতে পারছেন? জি ভাই, বুঝছি। থ্যাংক ইউ এটাই, ভাই। মানে ওই ওই কোয়েশ্চেন যদি আপনার কাছে মনে হয় যে এটা কি শুনি নাই বা এই এই মানে এটা কেমন কি, এরকম যদি মানে নতুন মনে হয়, তার মানে আপনার ওই চ্যাপ্টার আবার পড়তে হবে ভালো করে। তো এই হচ্ছে কাহিনী। তবে ভাই, সেকেন্ড বইটার লাস্টের দিকের কয়েকটা অধ্যায় পড়ে মনে হয়েছে যে না, আসলে মার্কেটের ভিতর কোনো একটা হিডেন গেম আছে। অ্যাডভান্সে এটা তো জানি না এখনো। হ্যাঁ, যার কারণে মনে করেন আমি বুঝতে পারছি, যদিও আমি এটা নিয়ে একটু ইউটিউবে ভিডিও টিডিও দেখি, তবে আমার কাছে এরকম মনে হচ্ছে যে আমরা 90%ই হিডেন গেমটা জানি না। না, ওইরকম হিডেন টিডেন কিছু না, জাস্ট বেসিক, এটা সবার জানা উচিত, কিন্তু মানুষ জানে না, না জেনে ক্যান্ডেলে আইসা উড়াধুরা বাইসেল করে, তো এর কাছে তো এটা হিডেন মনে হবে, কিন্তু ওটা হিডেন না, ওটা তো ট্রান্সপারেন্ট, সব বই পুস্তকে সেম কিছু লেখা আছে। ওরকম ডার্ক ওয়েবে থাকা কিছু না, বা বারমুডা ট্রায়াঙ্গেলের নিচে গেলে ওটা ইনফরমেশন পাওয়া যাবে, এরকম কিছু না। এই জায়গায় একটা এন্ট্রি নিছিলাম, এটা এখন আমরা ব্রেক ইভেন করে দিই। ধরেন এখন
ব্রেক ইভেন কত পিপ প্রফিটে চলতেছে? ওরে, 60 পিপ প্রফিটে আছি, 100 পিপের অ্যাসেট নিয়েছিলাম, এখন ব্রেক ইভেন। এটা একটা ডেমো দিলাম, মানে ইন ফিউচার হবে এরকম, লাইভে আসবো। হুম, সারাদিনে 5টা 10টা এন্ট্রি করতে হবে না, আমি 2টা 1টা এন্ট্রি করি, ঠিক আছে? আরো সিনিয়র যারা আছে ওরা অলরেডি এই 60 পিপে ওদের কাজ শেষ। এখানে ধরেন 100 লট মারছে, 60 পিপ নিচে আউট, আর কোনো কাজ নাই। দ্যাটস ইট, মানে ওরকম আহামরি কিছু করতে হবে না। এই যে ডিসিপ্লিনের ক্লাসগুলো, এগুলোই হবে ইন ফিউচারে আপনার ইয়ার পর। আর মেনলি এই কারণেই সবাই লস করে সাধারণত, যারা করে। আচ্ছা, সোহান ভাই কি আবার হ্যান্ড রেজ করছেন না আগেরটা? না ভাই, আগেরটা। আচ্ছা ঠিক আছে, আর কিছু আছে আপনার কোনো না ভাই, কোয়েশ্চেন? আপাতত ঠিক আছে, এটুকু। তারপরে আম, আহসানুল ভাইকে দিই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ, কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই। এই যে এর আগেও আমরা প্রশ্ন করেছিলাম আমাদের গ্রুপ থেকে, আরেকজন করেছিল আর কি, আমারই ছিল এটা ভাই। সিরিয়াস গ্রুপের ভাই পরীক্ষা নেওয়ার পর ভাই প্রশ্নগুলো ভাই আমাদেরকে দিলে ভালো হতো আর কি। হ্যাঁ দিব, ওদের এক্সাম শেষ হলে আমি ওই ভাবতেছি ওই লিঙ্কে আপনাদেরকে দিয়ে দিব, আপনারাও দিবেন, টিক মার্ক দিবেন। মানে ওই একটা ওয়েবসাইট দেখতেছিলাম, গুগল ফর্মে না, গুগল ফর্মে একটু ঝামেলা, অনেক সময় ওই অ্যাড অন গুলা কাজ করে না, উল্টা পাল্টা কাজ করে। হ্যাঁ, তাহলে ওই আমাদের প্র্যাকটিসটা সুবিধা হতো আর কি, কতটুকু হ্যাঁ, ওটা দিয়ে দিবনি, আপনারা ট্রাই করে দেখবেন। আর ইমিডিয়েট ও রেজাল্ট দিয়ে দিবে, মানে টিক মার্ক শেষ করার পর সবগুলো দেওয়ার পর আপনি কত কি মার্ক পাইতেছেন সব ওটা ইমিডিয়েট ও দেখা আচ্ছা দেবে। আচ্ছা, জি ভাই, ভালো হবে তাহলে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ওটার জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ওয়ারেস বলো। হ্যাঁ, সাউন্ড শুনতে পাচ্ছি না তোমার। আব্দুল ওয়ারেস, আবার মিউট হয়ে গেছে ভাই আপনার। না, সাউন্ড আসতেছে না। আচ্ছা, হাফিজুর ভাইয়ের কাছে যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, বলেন। এই বিষয় হচ্ছে, আহ, শুরু থেকেই সবকিছু শিডিউল করে চলতেছি ভাই। হুম। ডেমো অ্যাকাউন্টে পারফরমেন্সও ভালোই যাচ্ছে ভাই, প্রায় 60% গেইনে আছি। আবার এফটিএম ওর লেসন গুলোও পড়তেছি, আর 2টা পিডিএফ প্রিন্ট করে সেভাবে পড়া হচ্ছে। প্রথমটা শেষের পর্যায়ে, আচ্ছা। দ্বিতীয়টা এখনো শুরু করতে পারি নাই। প্রথমটা শেষ করে দ্বিতীয়টা শুরু করব। আচ্ছা। আর এক্সট্রা করে নিজেকে আর একটু ইয়ে করার জন্য একটা আপনার পারফর্মের চ্যালেঞ্জও কিনেছিলাম, সেটাও পাস করে গেছি। মাস্টার গুড। অ্যাকাউন্টও পাইছি ভাই। গুড। আজকেই ক্লিয়ার করলাম 2টা ফেজ। এই সব মিলাই আর কি, ডেমো ইয়া পড়াশোনা সব মিলাই আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে, অগ্রগতি পজিটিভে আছে হুম। সবকিছু। যাক আলহামদুলিল্লাহ। 2টা পারফরমেন্সই আর কি, আপনার ডেমো অ্যাকাউন্ট প্লাস, মানে আমার হয় কি যে ডেমো অ্যাকাউন্টে তেমন একটা ইমেজ পাই না, মানে হুম নিজের হুম। কেমন একটা আলসেমি আলসেমি লাগে ভাই, মূল কথা যেটা। এই জন্য ঠিক আছে, সমস্যা নেই, ক্লিয়ার। অনেকের তো ড্যামও ব্লো আপ হইতেছে। ভাই গতকালকে এফএমসি তেও প্রায় 2.5K প্রফিট করছিলাম এফএমসি মারাত্মক লাড়া দিছে গতকাল। আমি ভাই। ছিলাম না, আমি আমি চার্টে থাকি না আমি। এই আজকে চার্ট ওপেন করছি, তাও কত, উম, 4 দিন পর মনে হয়, সম্ভবত 4 দিন হবে। এই উইকে, মানে এই উইকে তো চার্টই ওপেন করিনি, জাস্ট কালকে এফওএমসি এরিয়াটা আজকে ওপেন করে দেখতেছি যে কি হয়েছিল আমি কালকে। বিগত প্রায় অনেকদিন যাবত এই ইয়েতে চেষ্টা করতেছি ভাই। আমি একটা জিনিস মাথায় আসলো আর কি, এটা জানি না আমার নাকি সবারই এই ধরনের ধারণা। আমি গোল্ডে, সাধারণত আমি গোল্ডেই করি ট্রেড। হুম আমি গোল্ডে দেখলাম যে একটা রেঞ্জের ভিতরে যায়, একটা ট্রেন্ডের বাইরে কখনো সে চলে না। তা ঘুরে ফিরে ট্রেন্ডের ভিতরেই আসে, কিংবা নতুন করে একটা ট্রেন্ড চালু করে। হুম।
এটাই আর কি আবিষ্কার করলাম, আর ঠিক সেইভাবেই নিজে ট্রেডিং ভিউতে সেভাবে চার্ট ক্রিয়েট করে ঘুরে ফিরে মানে পজিটিভই আসতেছে হুম। বিগত 2-3 মাস ধরে আর কি ভাই। ওইভাবে গোল্ড আর কি গোল্ড কোনো অলওয়েজ। স্ট্র্যাটেজি ফলো করতেছি না, জাস্ট একটা স্ট্র্যাটেজি, মানে শুধুমাত্র ট্রেন্ড ফলো করতেছি। হুম, গুড। ফ্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। আর ঠিক enough. এফওএমসি, গতকালকের এফওএমসি থেকে আমি বাঁচছি ওইভাবে যে হুম যখন এসএলটা ইয়ে হলো, হুম আপনার ওইটাও একটা ট্রেন্ড, একেবারে ট্রেন্ড লাইন পর্যন্ত এসএল হান্ট করছে, এসএল হান্ট করে তারপরে উপরে গেছে, মানে হুম। একবারে সাপোর্ট, ট্রেন্ড লাইনের সাপোর্ট রেজিস্ট্যান্স দুইটা টাচ করছে। আর যেহেতু আমি এই রুলসটা, নিজের এই রুলসটাই ফলো করছিলাম, সেহেতু আমি বেঁচে গেছিলাম আর প্লাস প্রফিটও করছি। না, এটা ভালো করছেন। আচ্ছা, এটা যদি আমাদের কারোর এন্ট্রি থাকে, তো এখানে 50% বুক হয়ে যাবে। ঠিক আছে, 1:1 চলে আসছে আমাদের। তো এখানে একটা রিজেকশন আছে, রেজিস্ট্যান্স বিকম সাপোর্ট এখানে হচ্ছে। সো এখানে আমরা টেকনিক্যালি 50% বুক করে ফেলবো। এমনিতে ট্রেড ব্রেক ইভেনে আছে, চলতেছে। লেটস সি। আচ্ছা, তারপর কোয়েশ্চেন নেই। আর ভাই আরেকটা প্রশ্ন ছিল ভাই। হুম, বলে। ভাই গ্রুপে আপনার, আপনি লিখছিলেন কিংবা সাপোর্টের টিম লিখছিল যে ইংরাজির বিষয় নিয়ে আপনারা হ্যাঁ। সেন্টেন্স গুলা কিংবা কার্যক্রম, কিছু কার্যক্রম চালাবেন, ওইটার হুম। ব্যাপারে পরে আর কোনো আপডেট দেন নাই? হ্যাঁ, ওটা কার্যক্রম বলতে আমরা একটা রোড ম্যাপ দিয়ে দিব যে আসলে ফাস্টেস্ট ওয়েতে কিভাবে মানে প্রয়োজনীয় ইংলিশগুলো আয়ত্ত করা যায়, যেভাবে সেলিব্রিটিরা শর্ট টাইমে দেখা যাচ্ছে 2-3 ম্যাচ ভালো খেলতেছে, জি। এখন একটু ইন্টারভিউয়ের একটা লেভেলে চলে আসছে, ইমিডিয়েট ওরা কি এমন রকেট সায়েন্স শিখে ফেলে যে ইন্টারভিউতে গিয়ে অনর্গল ইংলিশ বলতে শুরু করে। তো এই যে টেকনিকটা ওরা ফলো করে, এইটারই আর কি একটা রোড ম্যাপ আপনাদেরকে দিব, যেটা ফলো করলে মানে নিজের অজান্তেই দেখবেন ইংলিশ বেরোইতেছে মুখ দিয়ে। ভাই আর একটা ব্যাপার, মানে আমি একটা সিদ্ধান্তহীনতায় ভুগতেছি, এটা যদি আপনি আমাকে পরামর্শ দিতেন আর কি। বলেন। আহ, ঘুরে ফিরেই ভাই দেখতেছি যে আমাকে ফেস করতে সব, যদি আমি প্ল্যাটফর্মে থাকি প্লাস নিজের কেরিয়ারে ইংরাজির অপরিহার্য এখন কিছুই দেখতেছি না। ফেস হুম। করতে গেলে এটা শেখা বাধ্যতামূলক তত বর্তমান অবশ্য ইয়া অনুযায়ী। তত অবশ্যই। তা এটারও একটা পরিপক্কতার তো ব্যাপার আছে, মানে এখন বর্তমানে হুম যেহেতু সময় কম, যার হুম কারণে বিভিন্ন বিকল্প পদ্ধতি, যেমন আপনি প্রথমে বলছিলেন যে সমস্ত কিছু দেখাশোনার জন্য অন্ততপক্ষে 90 দিন সময় লাগে, সেই হুম হাতে সেই সময়টা না থাকার কারণে 60 দিনের একটা পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছেন। হুম আমরাও সেইভাবে এগোচ্ছি। এখন যদি উম সামনে কোনো ধরনের কার্যক্রম দেন, সেটা তো পরিপক্কভাবে সেটা থেকেও যে ফুললি ভাবে সবকিছু শিখে ফেলতেছে বিষয়টাও তো তা না। হুম ইংরাজির বিষয়টা আমি মিন করে বলতেছি আর কি। হুম হুম এখন আমার উম, বর্তমান সময়ে নিজে আমি একটা প্রতিষ্ঠান আছে আর কি, আহ, অন্যান্য অনেক কাজই মিউট করছি এই সব কার্যক্রমগুলো চালানোর জন্য, যেহেতু কনসেন্ট্রেশন ব্রেক হবে। চাচ্ছিলাম যে কোনো একটা ভালো একটা প্রতিষ্ঠান দেখে সেখানে যদি আমি ইংরাজির ব্যাপারটা যদি সলভ করে ফেলতে পারতাম, এটা কি এখন আমার ঠিক হবে? না, এটা ঠিক হবে না, কারণ আমরা এই একটু আগে যেটা বললাম, আপনি হয়তো পরে জয়েন করছেন, যে বাংলার ব্যাপারটা আগে দেখেন, বাংলাটা কিভাবে শিখছিলেন, কোন প্রতিষ্ঠান থেকে, বা কি ধরনের বই পড়ে। জি জি। ওইদিকে ফিরে যান আবার, যে বাংলা আপনি কিভাবে শিখছিলেন ওই শিশুকালে। সেম সেম একবার। থিং অ্যাপ্লাই করতে হবে এখন, যে জাস্ট আপনি আশেপাশে মানুষের, আপনার কেউ এসে আপনি একটু গাল ধরছে, দুটা কথা বলছে, আপনি শুনছেন। আপনার মা একটা খাবার দিছে বা একটা অ্যাক্টিং করে একটা কিছু দেখাইছে, আপনি জিনিসটা দেখছেন, সাথে সাথে শুনছেন। দ্যাটস ইট, এইটাই অ্যাপ্লাই করতে হবে এখন। যে একটা কিছু দেখবেন যেটা সঙ্গে সঙ্গে রিপিট করতেছে ইংলিশে। একটা জি। আপনি যদি ওয়েস্টে কোথাও জন্মগ্রহণ করতেন, তাহলে আপনি 2-3 বছরে অনার্গল ইংলিশ বলতেন, কোনো কোর্স করা লাগতো না, কোনো বই পড়া লাগতো না, তাই না? তো মানে এক কথায় বুঝলাম যে নিজেকে ওইটাই। এনভায়রনমেন্টের ভিতরে হ্যাঁ, নিয়ে চলে এনভায়রনমেন্টের আসতে হবে আর কি। এক্স্যাক্টলি। মানে নতুন করে যদি কিছু করতে চাই তাহলে সেটাতে হ্যাঁ মানে জগা খিচুড়ি হয়ে যাবে, বিষয়টা এরকম। হ্যাঁ, ওইটাই। ইংলিশ শেখার ইয়া মানে অ্যাডভান্স লেভেলে যখন আপনি যাবেন, তখন তো অনেক কিছু শিখবেন, গ্রামার আর্টিকেল শিখবেন, ইয়া শিখবেন, কিন্তু কথা বলার জন্য আপনার ওগুলোর দরকার নাই।
কথা বলা আপনি যেমন বাংলা শিখছেন, বাংলা আপনি 10 বছর পরে বা 15 বছর পরে এসে বাংলা গ্রামারের বই পড়ছেন, এই 15 বছর কি আপনি বাংলা বলেন নাই? না, বাংলা যেহেতু সেটাই, বাংলা ভাষী, শুদ্ধ বাংলায় বাংলা কথা। বলছেন, সেটাই। জি। তো এই সেম থিং, সেম থিং, এটা ওরকম কোনো রকেট সায়েন্স না। গ্রামারের জিনিস খুব পরে দরকার, ওটা আপনার এখন দরকার না, কথা বলার জন্য ওটা দরকার না। আর বাংলাদেশে আরেক আপনার ওই, আরেকটা কি, হ্যাঁ হ্যাঁ ভাই, বলেন। প্রশ্নের উত্তর পেয়ে গেছে। আরেকটা কিউরিওসিটি, গ্রুপে প্রথম দিকে সবাই খুব অ্যাক্টিভ ছিল, দেখতেছি যে একটু কনভারসেশন কম হচ্ছে, বিষয়টা হুম। বুঝতে পারতেছি না যে নিজের ভিতরে কনফিউশন তো চলে আসতেছে ভাই। এই যে গেল এখন কই যে লাইভ পাবলিক? ট্রেড দিলাম, এরকম লাইভ ট্রেড সপ্তাহে 3 দিন দেই, কনভারসেশন কি দেখবেন আমি সব, তো অবাক মানে আমি তো অবাক সিস্টেম হয়ে গেছি ভাই, আপনি কলাপস করে লাইভে যাবে। লাইভে ট্রেড করবেন, আমি তো বিশ্বাসই করতে পারিনি যে ভাই, ভাইয়ের আবার কি থিওরি, এটা নতুন। আমি তো মনে করছিলাম যে কখনো এইভাবে লাইভ হবে না। হবে, ইন ফিউচারে হবে, কিন্তু ওইটার জন্য এরকম আগে কমিউনিটি হইতে হবে। কারণ ধরেন একটা থিওরি বা একটা কিছু আমরা বলছি, ও একটা জিনিস অ্যাপ্লাই করছে নিজের অ্যাকাউন্টে বা ইয়েতে, হয় নাই, ও জি। আইসা গালি দিবে যে উম, এটা হইছে সেটা হইছে, লস হয়ে গেছে। তখন ওর এগেনস্টে শুধু আমার মুখের কথাটাই আছে, কিন্তু আমার যখন একটা কমিউনিটি যারা সেম থিং অ্যাপ্লাই করতেছে, এই যে ধরেন এই 70 জন লাইভ আছে, 70 জন সবাই বিল্ড হয়েছে, এবং আমার থিওরিতে ধরেন এই যে লাইভটা যেভাবে চালাইতেছি সবার চলতেছে 1:1, অলরেডি প্রফিট বুক 50% বুক, আর 50% হোল্ড করতেছি, কথার কথা এক্সাম্পল হিসেবে বলতেছি। তো এটা যখন ফেব্রুয়ারির পর থেকে, 26শে ফেব্রুয়ারির পর থেকে এরকম লাইভে হবে, এবং আমাদের 70 জন বা যারাই আমাদের ইনসাইডে আছে সবারই এরকম প্রফিট আছে, তখন একজন দুইজন এসে গালি দেওয়ার কোনো রিজন পাবে না। কারণ আমাদের সবার হইতেছে, তোমার হইতেছে না মিন্স তুমি কিছু মিসিং, মানে মিস করতেছো, কিছু কোথাও ভুল ল্যাকিংস আছে, করতেছো। সেই হ্যাঁ, কোনো লেগিংস সেটার আছে, কারণে। ওইখানে তুমি ফোকাস দাও। সো এইভাবে একটা পুক্ত টিম হওয়া ছাড়া এইভাবে ওপেন বলা যায় না, পাবলিকলি এগুলো বলা যায় না। অনেক কিছু তো আমার আছে, এই যে 4 ঘন্টা 5 ঘন্টার ভিডিওতে কত ইনফরমেশন আছে, অনেকে ভিডিও দেখে বলে যে ভাই অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন অনেক মানে অগোছালো ভাবে ভিতর দিয়ে রয়ে গেছে, যা মানে সেপারেটলি দরকার। আমি বললাম সেপারেটলি দরকার, আমিও জানি সেপারেটলি দিলে লাখে ভিউ হবে, মিলিয়নে ভিউ হয়ে যাবে। তো ওই মানুষগুলো যখন হুমড়ি খায় আসবে, এগুলোর আমি সামলাবো সামলাবো কি করে, তাই না? তো এই জন্য কোনো অ্যাক্টিভিটি করতেছি না, কিচ্ছু শেয়ার করি না। চাইলে প্রতিদিন লাইভ এন্ট্রি দেওয়া যায়। তো মানুষজন যখন আসবে রাফায়, এখন এগুলো কিভাবে সামলাবো? আর মানুষ তো চাই কুইক, কুইক মানি, তাই না? তো এই হচ্ছে কাহিনী। তো হবে, সবই হবে, সিস্টেমে সিস্টেমে হবে। টিম বিল্ড করতে হবে আগে, কারণ একা ওইভাবে এগুলো সামলানো যাবে না। ধরেন একটা লাইভ স্ট্রিম করতেছি যেখানে 10,000 20,000 মানুষ চলে আসছে, ওইখানে একা সব কিছু হ্যান্ডেল করা যাবে? হাজার মানুষের হাজার রকমের প্রশ্ন থাকবে। তো আসলে স্প্যাম ভাই, হয়, মূল কথা, রিয়েলটা হ্যান্ডেল করার জন্য অনেক পরিশ্রম দিতে হয়, আর ফেকটা হ্যান্ডেল করার সেটাই, জন্য তত কষ্ট দেওয়া লাগে না, সেটাই, যেটা এটাই হচ্ছে হচ্ছে মূল বর্তমানে। মূল বিষয়, হ্যাঁ, এটাই হচ্ছে মূল বিষয়। জি ভাই। ও, আচ্ছা, আমার প্রশ্ন শেষ। আবু আবু সামা ভাই, আনমিউট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই, একটা প্রশ্ন ছিল হচ্ছে যে ব্রোকার বিষয়ে, যেমন আছে ডিলিং ডেস্ক ব্রোকার আর একটা হচ্ছে নন ডিলিং ডেস্ক ব্রোকার, আসলে এই দুটার মধ্যে পার্থক্য কি আপনার? আচ্ছা, দুটার ভিতর সিম্পল পার্থক্য। আপনার একজন হচ্ছে ডাইরেক্ট আপনার কাউন্টার পার্টি, আরেকজন জাস্ট কমিশন রেখে আপনার এন্ট্রিগুলা লিকুইডিটি প্রোভাইডারের কাছে পাস করতেছে, দ্যাটস ইট। ধরেন আপনার এটা হচ্ছেন আপনি, এটা হচ্ছে ইয়ার কে বলে, বুক ব্রোকার, আরেকটা হচ্ছে আপনার বি বুক ব্রোকার। তো ডিলিং ডেস্ক বলে বিবুক রে, যারা আপনার ডিল ডিরেক্টলি আপনার সঙ্গে ইয়ে করতেছে। তো আপনি যখন একটা এন্ট্রি প্লেস করবেন, ওরা জাস্ট এন্ট্রিটা রিসিভ করলো, রিসিভ করে চুপ করে বসে আছে যে আচ্ছা ঠিক আছে, বাই দিস বাই। তো যদি আপনার লস হয়ে যায়, সম্পূর্ণ টাকাটা ওর কাছেই থেকে যাবে, ঠিক আছে? ও ফার্দার হুম। ধরেন এখানে লিকুইডিটি প্রোভাইডারের কাছে, এলপির কাছে পাস করবে না। অন আদার হ্যান্ড, যখন আপনি এই ব্রোকের সঙ্গে কাজ করতেছেন, তো ও এন্ট্রিটা সঙ্গে সঙ্গে আবার পাস করে দিবে লিকুইডিটি প্রোভাইডারের কাছে। তো যা কিছু আপনি লস করবেন সব ওর কাছে চলে যাবে, এ শুধু স্প্রেড মানিটা রাখবে বা একটা এন্ট্রি লট কমিশনটা রাখবে। আবার অন আদার হ্যান্ড, আপনি যখন প্রফিট করবেন, যতই প্রফিট করেন, ওইটা ওই এলপির কাছ থেকে ওর হাত হয়ে আপনার কাছে চলে আসবে।
আর এই বি বুক ব্রোকারের ক্ষেত্রে কিছু না, বি বুক ব্রোকারের ক্ষেত্রে আপনি যখন বেশি প্রফিট করবেন, আপনার যে কোনো একটা প্রবলেম বার করে ও আপনার 6 মাস 1 বছর ঘুরাবে অথবা ব্যান করে দিবে। ওটা ডিপেন্ড করে যে কোন ধরনের ব্রোকার। দ্যাটস ইট। তাহলে তাহলে আপনার ওই যে এর আগে আপনি ওই যে একটা ভিডিওতে আপনার সবকিছু দেখালেন, যেমন আপনি ফিউশন মার্কেট ব্রোকারেজ হুম করছেন, তারপর টিকমিল, তাহলে হুম। এরাও কি ওই টাইপেরই ব্রোকার? মানে এরা ডাইরেক্ট আপনার বিপরীতে অর্ডার নেয়, মানে অর্ডারকে না, কাউন্টার করে? ডিরেক্টলি ওরকম করে না, তবে ফিল্টার করে যে কোন কন্টিনেন্টের লোক আপনি। ঠিক আছে। যেমন ধরেন গণহারে বাংলাদেশ বা এশিয়ার এই এই সাউথ এশিয়ার এই সাইডটার যারা আছে, নর্থ এশিয়ার, এরা মেনলি সবই গ্যাম্বলার। ঠিক আছে। হাই লেভারেজ নিতেছে, ওরা ধরা গ্যাম্বলিং করতেছে। তো এদের অ্যাকাউন্ট ওরা বাই ডিফল্ট বিবুকেই রাখে, কারণ এটা লাখে একজন ওইরকম কনসিস্টেন্টলি প্রফিটেবল। সো ওরা একটু রিস্ক নেয় এখানে প্রফিট করার জন্য, কিন্তু এদের ভিতরে দু একজন আমার মতো এরকম যখন 1,000 2,000% বা 10,000% গেইন করে ফেলে, তখন ওরা একটু হিমশিম খায় ফেলে যে এটা তো এরকম হওয়ার কথা ছিল না, এ তো অনেক গেইন করে ফেলছে। তখন এটাকে একটু হ্যাসেল টেসেল করে টাকা পয়সা অ্যারেঞ্জ করে দিয়ে দেয়, মানে ভালোগুলা দিয়ে দেয়। আর ওই ইয়েলো ব্রোকার টাইপের যারা আছে, যারা আছে, এগুলা দেয় না আলটিমেটলি, কারণ আপনি কিছু করতে পারবেন না, ওইটা ওরাও জানে যে আপনার গভর্নমেন্ট আপনার সাপোর্ট দিবে না এই কাজে। ঠিক আছে, এগুলো ওরা জানে না। জি। সো তখন ওরা মানে ওই যে ওপেন বলে দেয় যে কি করবি তুই করে দেখা, টাকা দিব না তোরে। এইটাই অফিসিয়াল ভাবে একটু সাজায় বলে দিবে। জি, তারপর ওই আপনার এই ইয়েলো টাইপের এই টাইপের ব্রোকার আরো যেগুলো আছে আপনি বললেন, আপনার এই ব্যাপারটা আমার মানে খুব কাছেরই কয়েকজনের কাছে আমি এরকম ব্যাপার শুনছি যে ওরা হুম, ওই যে ফেক স্পাইক মেরে হ্যাঁ অর্ডার হান্ট করে ফেলে বা খেয়ে হ্যাঁ ফেলে, এরকম হ্যাঁ। আসলে এরকম হয়েছে আমার। আবার আবার কোনো লং পজিশন হোল্ড করলে মেসেজ করে ক্লোজ করায় দিতে বলে যে পজিশন এটা ক্লোজ করে ফেলেন। মানে কোনো ট্রেন্ড আপনি ধরে ধরে ফেলছেন, এখন আপনি ধরেন হোল্ড করতেছেন, অনেক বেশি প্রফিট আসতেছে, সেই হুম। ক্ষেত্রে ওরা মেল করে এটা ফোর্সফুলি ক্লোজ করায়, অনেক কাহিনী করে। তারপর আরেকটা ব্যাপার ভাইয়া, আমার কাছের এক বড় ভাই আছে, ও এই ইয়েলো টাইপের একটা ব্রোকার, যাই হোক উনি ডিপোজিট করছিল তো সামহাও ওই যে দিয়ে যে পেমেন্ট সিস্টেম দিয়ে করছিল, মানে বাইন্যান্স দিয়ে কি বলে ডিপোজিট করছিল, তো বাইন্যান্স যে কোনো একটা কারণে নষ্ট হয়ে যায়। তো ওনার যে ব্যালেন্সটা ডিপোজিট ছিল, পরে ওটা উইথড্র করার সময় ঠিক আছে বলে যে তুমি ওই তোমার বাইন্যান্স অ্যাকাউন্টে ঢোকো, ঢুকে তোমার এই হুম হুম ইত্যাদিতে যেগুলো দাও, তারপর তোমরা হুম। আমাকে হ্যাঁ, আমাকে এটা তো উইথড্র। আমার কাছেও চাইছে, এই টেকমিল আমার কাছেও এগুলো চাইছিল। হ্যাঁ, আমার কাছে মনে হয় এই রেকর্ডিংটা রয়েও গেছে, এখন থামেন আমি একটু দেখি তো আছে নাকি। জি। লেট মি চেক। এগুলো অত্যাচার চলে। এটা আমি কন্টিনিউ করবো। বলতে থাকেন। তো তারপর এই শেষমেশ মনে করেন যে অনেক আহ, কথাবার্তা অনেক কিছু বলার পর ধরেন যে মানে বোঝানো হলো যে দেখো আমার কাছে ক্লায়েন্ট এরিয়া আছে, সবকিছুই আছে, তুমি চাইলে আমাকে ভেরিফাই করো, সবকিছু করতেছে, কিন্তু ওর কথা একটাই, যেহেতু বাইন্যান্স অ্যাকাউন্টটা মেরে গেছে, উনি বলতেছে যে তুমি তোমার হুম বাইন্যান্স অ্যাকাউন্টে ঢুকে তুমি যে অ্যাড্রেস দিয়ে ডিপোজিট দিছো সেই অ্যাড্রেসটা তুমি আমাকে দাও। হুম। এটা তো কোনোদিনও সম্ভব না। ঠিক আছে, আলটিমেটলি ওই উইথড্রটা দেয় নাই, যে ডলার যেগুলো ডিপোজিট ছিল হুম। ওরা মেরে দিছে। ঠিক আছে। ওটাই যে কোনো ভাবে আটকানোর ট্রাই করে, তো এটাই হচ্ছে ওদের এই চাল। তো এই 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 সেম থিং ইয়েলো। আমার কাছেও চাইছে, কিন্তু আমি এগুলো দিতে পারছিলাম। তো পরে অনেক ওয়েটিং টোয়েটিং, মানে অনেক ওয়েট টেট করায় পরে দিয়ে দিছে যদিও। যে এই আপনার ইয়েলো টাইপের এই টাইপের ব্রোকার যারা আছে আসলে এরা 2 নাম্বার। এটা আমাদের কন্টিনেন্টেরও সমস্যা যে এই কন্টিনেন্ট থেকে আসলে মেজরিটি এখানে গ্যাম্বলার, এটা লস করবেই। মানে আপনি অ্যাজ আ ব্রোকার হিসেবে দেখেন যে আপনার কাছে 1 লাখ কাস্টমার আইতেছে, সব দিন শেষে লস করতেছে। তো আপনার মানে চোখের সামনে দিয়ে এতগুলা মানে ফান্ড এলপির কাছে চলে যেতেছে, আপনার কাছে লোভ লাগবে না? টাকা তো দিন শেষে, টাকা তো সবারই চাই, তাই না? তো ও জি। দেখতেছে যে গণহারে সব লস করতেছে, তো দরকার কি আমি আর এলপির কাছে টাকা দেওয়ার? আমি নিজে ওদের সঙ্গে ডিলিং ডেস্ক হয়ে যাই, যে আচ্ছা আপনি বাই করছেন, আচ্ছা ঠিক আছে বাই, আপনি সেল করছেন, আচ্ছা ঠিক আছে বাই সেল। তো দিন শেষে দেখা যাচ্ছে আপনি লস করতেছেনই, হয়তো 100% বা 200% গেইন করছেন, কিন্তু দিন শেষে তো আপনি লসই করবেন, তাই না? সো আপনার 100% লস করা মানে ওদের 100% গেইন হওয়া। সো এই এই একশো এই কারণে এই কন্টিনেন্টের ট্রেডারদেরকে এমনিতে ওরা রাখে না এই বুকে। ট্রেডিং অ্যাক্টিভিটি দেখলে বোঝা যায় আসলে কোন ধরনের ট্রেডার লং টাইমে গেইন করবে বা ইয়ে করবে।
তো ওই অনুযায়ী ওরা সেপারেট করে, সবাইরে এ বুকেও রাখে না, আবার সবাইরে বি বুকেও রাখে না। এটা এই তো হচ্ছে বুঝতে কাহিনী। পারছি আপনাকে। হুম। তো আচ্ছা। তাহলে তাহলে আপনার ওই টিক মিল বা ফিউচার মার্কেট মোটামুটি আমি একটু রিসার্চ করে দেখলাম, এটা তো মোটামুটি ভালোই জনপ্রিয়। তাহলে এরাও এরকম করে, হুম। পেমেন্ট নিয়ে টিক টিক ঝামেলা মিল করে? টিক মিল করে, টিক মিল বেশি করে, টিক মিলের চেয়ে ফিউশন ওই তুলনায় ভদ্র আছে। বা সামনে আমরা অফিসিয়ালি যখন অ্যাক্টিভিটি শুরু করব, আমরা ওদের সঙ্গে মানে ফিজিক্যালি বসে ওইভাবে ডিট করে নিব, ওইভাবে কথাবার্তা বলে নিব। সো ফিউচারে ওগুলো ঝামেলা হবে না, ওগুলা ইয়ে হয়ে যাবে। যেমন বললাম যে আমাদের ধরেন 1,000 ছেলে পেলে আছে, সবার যদি মিনিমাম অন অ্যান এভারেজ 1,000 করে ডিপোজিট থাকে, 1,000-এর নিচে আমি এমনি কাউকে সাজেস্ট করি না, 1,000-এর নিচে ওটা আসলে কোনো ট্রেডিং অ্যামাউন্ট না। আচ্ছা, 1,000 করে যে ধরেন আমাদের 1,000 ছেলে পেলে আছে, প্রায় 1 মিলিয়ন ইনভেস্টমেন্ট, ঠিক আছে। সো 1 মিলিয়ন ইনভেস্টমেন্ট একটা ব্রোকারের কাছে আমরা দিলে, ওর সঙ্গে আমরা বসে ওইভাবে কথাবার্তা বলবো যে এরকম এরকম, আমাদের এইভাবে সিকিউরিটি দিতে হবে। তো এটা সামনে মানে কমিউনিটি থাকলে এই ধরনের সমস্যা করতে পারবে না। যদি ওরা আমাদের সঙ্গে বিজনেস করে তো গুড, আর না করলে টাকা মারতে পারবে না, মানা করে দিবে যে ভাই আপনাদের সঙ্গে করব না। আচ্ছা ঠিক আছে, আমরা অন্য ব্রোকার খুঁজে নিব, লাখো ব্রোকার আছে দুনিয়াতে। সো এইভাবে কমিউনিটি থাকলে তখন যে কোনো ব্রোকার, আপনার ওই ইয়েলো ব্রোকারের সঙ্গে যদি ডিল ডিল করি, তাও ও আমাদের সঙ্গে ওল্টা ওল্টা করতে পারবে না। এটাই হচ্ছে কমিউনিটির পাওয়ার, এই হচ্ছে বিষয়। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, কেউ কি স্ক্রিন ভিডিও করতেছিলেন? খুব সুন্দর তো একটা এন্ট্রি গেল, এটা ভিডিও রেকর্ড করে শর্ট রিল টিল ছাড়ে দিলে, যে অনেকে ইউটিউবার আছে না বাংলাদেশে, এই সারাদিন খালি রিল ছাড়ে, ওরকম রিল ছাড়া দিল তো 50-60 হাজার ভিউ হয়ে যেত। কত সুন্দর একটা এন্ট্রি, লাইভ ওপেন করে এন্ট্রি দিয়ে দিছি, একদম স্নাইপার শট। জায়গা আচ্ছা, তারপর কেস আহ শরীফুল ইসলাম। আনমিউট করেন ভাই। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাইয়া, আমি ওই কথা বলতে চাইতেছিলাম যে আমার একটা ব্যক্তিগত সমস্যার মধ্যে পড়ে গেছি আজকে মাস দেড়েক ধরে। সমস্যা বলতে কি জানেন, ওই ফিউচার মার্কেট আছে না, হ্যাঁ। ফিউচার প্রোগ্রাম। হুম। তো আমি ফিউচার কিছুদিন আগে পারফর্ম। ওই অ্যাপেক্স, হ্যাঁ অ্যাপেক্স এর মধ্যে অফার দিছিল ওরা 90% ডিসকাউন্ট। তো নাইনটি আচ্ছা। পার্সেন্ট ডিসকাউন্ট দেখে তো আমি 10টা অ্যাকাউন্ট কিনে, এখন আমি ভাবলাম যে 10টা অ্যাকাউন্ট কিনতে আমার টোটাল $180 মতো সামথিং খরচ হয়েছে। আচ্ছা। তো আমি 10টা অ্যাকাউন্ট কিনে ফালে রাখছি। কারণ এগুলাতে এর আগে শুনতেছি এখন ওই প্রতি মাসে না মাসে এগুলা নাকি ট্রেড না করলে কি আবার ফি ফি পে করতে হবে এরকম নাকি। হইতে পারে, এরকম নিয়ম তো থাকার কথা, ইনঅ্যাক্টিভ থাকলে ইয়া হবে না। পার অ্যাকাউন্ট কত না করে আমি তো পড়ছে আপনার? অ্যাক্টিভ করি নাই। পার অ্যাকাউন্ট পড়ছে $18 করে, 50,000-এর। তো ট্রেডোবেটের যেটা অ্যাকাউন্ট আছে না, হ্যাঁ। এটা $50,000 প্রত্যেকটা পড়ছে আমার $18 করে মাত্র। এবং আমি পরে চিন্তা করলাম যে এগুলো তো মনে করেন আপনার ওই কি বলে ফরেক্স, সিএফডি চাইতেও মানে সহজ দেখতেছি। সহজ বলতে কি, সিএফডি তে মনে করেন 2 পাস করার জন্য আমার প্রায় 10%, 10 প্লাস 13% পর্যন্ত প্রফিট করার পরে আমি ফান্ডেড হইতেছি। কিন্তু আচ্ছা। এখানে আমি টোটাল আপনার 2% বাফার সহ আমার টোটাল করা লাগতেছে মাত্র 8%। হুম। 8%, টোটাল 8% করলে আমার বাফার সহ আপনি পরে প্রফিটে চলে যেতেছে। তো আমি কিনছি ভালো কথা, কিন্তু আমার এটা মাথায় ছিল না যে এখানে প্রতি মাসে মাসে ফি পে পে করতে থাকতে হয় ফিউচার প্রো ভালো ফার্মিং এ। ভালো কথা, দিয়ে দেন গ্রুপে, সব ট্রেডার বসে আছে। কোন গ্রুপের আপনি? আমি প্রো এর মধ্যে। প্রোর ভিতরে আপনার দেখেন, যারা যারা আছে ওদেরকে দিয়ে দেন, সবাই ট্রেড করুক মিলে জিলে। কি করবেন না আর। এগুলো একটা আমি অ্যাক্টিভ করি নাই, কিনে ফেলে রাখছি ব্যাস। টোটাল ম্যাক্স অ্যালোকেশন কি ইয়া করছেন? টোটাল কত ক্যাপিটাল ওরা অ্যালাউ করে? ওরা ওরা টোটাল সর্বোচ্চ 6 মিলিয়ন পর্যন্ত, কিন্তু আমার ও। মাত্র 10টা অ্যাকাউন্ট কিনছি, ওরা 6 মিলিয়ন পর্যন্ত। ও অ্যাপেক্স তাহলে 6 মিলিয়ন পর্যন্ত অ্যালাউ করে। হুম, তাহলে ভালো। এবং দিয়ে সবগুলা একসাথে ওই কি করা যায়, কি বলে আপনার গ্রুপ ট্রেড করা যায় সবগুলাতে। হুম, ভালো, তাহলে ভালো তো দিয়ে দেন সবাইকে, নিজে নিজে নষ্ট না করে। যদি পারেন করেন, না পারলে ছেলে পেলে আছে ওদেরকে দিয়ে দেন, সবাই করুক। প্রফিট হ্যাঁ হলে আপনারা ওটা কিছু দেবেনই কমিশন। ওটা দেখতেছি আমি, কারণ মনে করেন যদি আমার ফি উঠে প্রতি মাসে ফি পে করতে হয় সেম অ্যামাউন্টের, হুম। তো হুম, আমি এগুলো ফেলে রেখে আপডেট। সেটাই। এটার জন্য
একটু কথা বলতে চাইছিলাম। হুম, ঠিক ব্যাস, আছে। দেখেন ঠিক আছে, এখন চলো, ওই যে আসসালামু আলাইকুম। আমাদের ওকে। ছেলেপেলে যারা ওই ট্রেড করতেছে এদের ভিতর যাদের ভালো, আপনি একটা দেন, পোল পোল চালু করেন যে কারা এখনো 50%-এর বেশি গেইনে আছে, ওরকম সবার অ্যাকাউন্টের ইয়াগুলো দেখেন, দেখে যারা যারা ভালো লাগে তারা তারা অ্যাকাউন্ট দিয়ে দেন, করুক সবাই। ঠিক আছে, সবার কাছে না, এখন ট্র্যাক এখানে রেকর্ড আছে। গেইনার গেইনার হলে তো হবে না, এখানে আপনার না, আপনি হিস্ট্রি কনসিস্টেন্সি দেখলে রুল আছে। বুঝতে পারবেন, আপনি মনে হিস্ট্রি হয় দেখলে 15 বুঝবেন। পরে হুম 25% কনসিস্টেন্সি রুলস আছে। হুম, তারপরে আপনার ওইটাই ওইটাই, এবং যে শুধু যে রুলস গুলো কনসিস্টেন্সি মেনটেন। রুলস হুম প্রফিটের মধ্যে না, এখানে কিন্তু লস এর মধ্যে 25% কনসিস্টেন্সি রুলস আছে। হ্যাঁ, রুলস তো আপনি আছে। সারাদিনে মিলে 500 ডলারের বেশি বা 400 ডলারের বেশি লস করতে পারবেন না, এই ধরনের হুম রুলস অনেক। হুম, দেখেন কথা বলে যারা অলরেডি জাহেদ হ্যাঁ মানতে পারবে। অলরেডি জাহেদ ভাই ট্যাক্স দিছে, বলছে আমার দেন। ওইটাই, যারা আচ্ছা যারা ঠিক আছে ভাইয়া, ওকে। রেগুলেশন আমি রুলস। আগে দেখি, যদি আমার প্রতি মাসে মাসে ফি পে করতে হয়, তাহলে হ্যাঁ, আমি এটা ডিস্ট্রিবিউট করে দিতেছি, সমস্যা নেই। ওইটাই দেখেন। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আর এইভাবে আর আগামীতে কিনেন না, কারণ প্ল্যাটফর্ম ওইভাবে পে আউট দিবে না, যেগুলো অফারে সেল করে। অফার কখন দিবে একটা মানুষ, যখন না, তার ওদের সেল মধ্যে রুলস সেল আছে, নেই। ওরা সর্বোচ্চ আপনি 1500 পর্যন্ত কি করতে পারবেন, হুম প্রতি মাসে 3 বার 4 বার, হুম সরি 3 বার পে আউট আপনি ক্লেম করতে পারবেন, ফিক্সড 1500, এবং কন্টিনিউ 4 মাস পে আউট পাওয়ার পরে আপনি আনলিমিটেড পে আউট ক্লেম করতে পারবেন। হুম, দেখেন ট্রাই করে। আমি কখনো এটাতে ট্রাই করিনি। না, পরে দেখছি, আমি আমি ওটার হুম, হিস্ট্রি দেখছি, অ্যাপেক্স মোটামুটি ভালোই আছে, সবার ভালো। একদম রিভিউ টিভিউ মোটামুটি। পরে ফরেক্স ফিউচার টপ ফার্মের মধ্যে লিডিং এ আছে, হুম, ওই ভালো হলেই দেখে ভালো। আমি নিয়ে ফেলছিলাম আর কি। ঠিক আছে, ট্রাই করে দেখেন। আচ্ছা, তারপর ওয়ারেস ভাই আবার আসছে, হ্যাঁ বলেন। ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যাক, ফাইনালি শোনা যাচ্ছে। আমি ডিভাইস চেঞ্জ করে আসলাম ভাই আবার। হ্যাঁ। যাক, আমি আসলে ঘুমাইছিলাম ভাই, ঘুম থেকে উঠে দেখলাম যে আসলে লিঙ্ক দিছেন, লাকি যে টাইমলি জয়েন করতে পারছি। আমার আসলে দুই জায়গায় কনফিউশন ছিল শিটে, আসলে এই জিনিসটা চাচ্ছিলাম যে সাপোর্ট যে আছে ওনার সাথে আর কি কথা বলতে। প্রথমটা যেটা যে গ্লোবাল কারেন্সি কে বেশি ম্যানেজ করে না হ্যান্ডেল করে, এমন একটা ছিল। 64 নাম্বার পেজ, এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, এক হচ্ছে রিটেল ট্রেডার। এখন আমার হুম প্রশ্নটা যেটা হচ্ছে, সেন্ট্রাল ব্যাংক তো প্রতি দেশে একটা থাকে যারা তাদের ন্যাশনাল কারেন্সি হচ্ছে হ্যান্ডেল করে। তো হুম, এটার অ্যান্সারটা যদিও সেন্ট্রাল ব্যাংক হবে, বাট আমার কিভাবে এটা সেন্ট্রাল ব্যাংক হবে এটা আমি বুঝতে পারতেছি না আসলে ভাইয়া। আচ্ছা, প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংক ওই দেশের কারেন্সি বানায়। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক হচ্ছে এই টাকার মালিক। ঠিক আছে। জি জি তো জি। এটা সিম্পল, যেমন ধরেন আপনি এখানে একটা বায়ার্স একটা সেলার্স যারা বাইরে থেকে প্রোডাক্ট আমদানি রপ্তানি করতেছে, তো যার যখন ডলার লাগতেছে ও সেন্ট্রাল ব্যাংকের কাছে চাইতেছে। আবার যে বাইরে প্রোডাক্ট এক্সপোর্ট করতেছে ও পেমেন্ট পাইতেছে ডলারে, ওই ডলার ওই পার্সনরা দিয়ে দেয় না, সেন্ট্রাল ব্যাংক ওটা রেখে দেয়। রেখে দিয়ে ওই সমপরিমাণের কাগজ প্রিন্ট করে। হুম, বাংলা টাকা, বাংলাদেশে হিসাব করতেছি, প্রিন্ট করে ওই কাগজটা, ওই ব্যাংকের কাগজটা ওই পার্সনরা দেওয়া হয়। তো ওই সেন্ট্রাল ব্যাংকটা, প্রত্যেকটা দেশের একটা সেন্ট্রাল ব্যাংক আছে, মানে প্রত্যেকটা কারেন্সির একটা হেড আছে, যেমন এফওএমসি যে রিপোর্টগুলো দেয় ওটা হচ্ছে আমেরিকান সেন্ট্রাল ব্যাংক থেকে রিপোর্টগুলো পাওয়া হলে দেয়, যার কারণে এত আপস অ্যান্ড ডাউন হয় ইউএসডিতে। সো প্রত্যেকটা কারেন্সির একটা সেন্ট্রাল ব্যাংক আছে, ওই সেন্ট্রাল ব্যাংকই ওই কারেন্সি বানায়। ঠিক আছে, ওরা চাইলে ইচ্ছে মতো বানাইতে পারবে, যদি উল্টাপাল্টা ইয়া করে প্রিন্ট করে তাহলে ইনফ্লেশন বাড়বে, কিন্তু ওদের কাছে ফুল পাওয়ার আছে টাকা বানানোর। এই হচ্ছে সিস্টেম। আরো ইন ডিটেল অনেক কিছু আছে, অত টেকনিক্যালি যাওয়া দরকার নেই, জাস্ট উপরে উপরে এটা জানলেই হবে। আর অ্যাডভান্সের ভিতরে আরো আসবে, সমস্যা নেই। আচ্ছা, তারপর জয়নুল ভাই, আচ্ছা ট্রেড নিছিল কে কে? কি একটা স্নাইপার এন্ট্রি ছিল, আমি আজ জমি জমা বিক্রি করে এন্ট্রি নেওয়ার মতো পজিশন। জায়গা ফানি, নেক্সট টাইম আবার দিলে কিন্তু পুরো আবার সিরিয়াসলি নিয়ে নেবেন, এরকম কিছু না। লাইভ ওপেন করছি, চার্ট দেখলাম যে লাইভে যেহেতু আসছি নিউ ইয়র্ক সেশন, একটা এন্ট্রি তো করা লাগে। তো এখানে যে এন্ট্রিটা ছিল সেই এন্ট্রিটাই আমরা নিচ্ছি, 100 পিপি প্যাসেল ছিল, 250 টিপি, অলমোস্ট টিপির কাছে গেছে, চলে গেছে। হ্যাঁ ভাই বলেন জয়নুল ভাই। আচ্ছা, আমি হচ্ছে লাইক অনেকে দেখছি হচ্ছে যারা ডিসিপ্লিনের কারণে ট্রেডে অনেক লস করে, যারা
ডিসিপ্লিনটা মেনটেন করতে পারে তারাই হচ্ছে প্রফিট করে। কারণ আপনি কি ডিসিপ্লিন নিয়ে কোনো বইতে কিছু লিখবেন বা কোনো না, আহ ডিসিপ্লিনের ব্যাপারটা লেখার না, তারপরে বেসিক যতটুকু লেখা যায় লিখবো। ডিসিপ্লিন হচ্ছে আপনারা একেবারে মানে কাঁধে হাত দিয়ে ধরে নিয়ে ডিসিপ্লিন মেনটেন করাইতে হবে, ঠিক আছে? একা একা ডিসিপ্লিন মেনটেন করতে পারবে না কেউ। এই যে যখন ধরেন আপনারা ধরেন এই যে এক্সাম্পল যেটা দিতেছিলাম, যে সবাই ধরেন ভাইভাতে টিকছে, সবাই এইভাবে লাইভে নিয়ে এখানে ট্রেড করাইতেছি। তো এখানে ট্রেড নিছি, আপনি একা একা ট্রেড নিলে হয়তো 50% বুক করে নিয়ে যেতেন গা, আবার এখান থেকে বাই করে দিতেন। সো যেহেতু টিমে আছি, আমরা বলতেছি যে না, এখান থেকে তোমার বাই করা যাবে না, সেলই হোল্ড করো, এখানে দরকার হলে 50% বুক করো, 50% ছেড়ে দাও। তো এইভাবে ধরে 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 ওরে ডিসিপ্লিন মেনটেন করাইতে হবে। তো একটা সার্টেন টাইম ওরে এইভাবে ধরে ধরে করাইলে তারপর ওই জিনিসটা নিজের ভিতরে অ্যাডপ্ট হয়ে যাবে, মাইন্ডসেট ওইভাবে সেট হয়ে যাবে। তারপর ওই সিস্টেমে সারা জীবনও চলতে পারবে, ঠিক আছে? তো এইভাবে আর কি ডিসিপ্লিনটা মেনটেন হয়। ওই যে সেনাবাহিনীদের ইয়া দেখেন না, প্যারেড, প্যারেডে বিভিন্ন উম, বিজয় দিবস বা ইয়াতে যে প্যারেড গুলা হয় বিভিন্ন ইয়ার, তো ওদের যে হাঁটার যে মুভমেন্ট গুলা দেখছেন, শত শত মানুষ সব সেম ইয়াতে হাঁটে। ওইটা হ্যাঁ একদিন, ওইটা একদিনে দুই দিনে কিন্তু এটা হয় নাই, ওটা অনেক ইয়াতে হাতে কলমে ধরে ধরে ওইগুলো প্র্যাকটিস করা হয়েছে। তো এখন সবাই একসঙ্গে, এক সুতাও ডিফারেন্স হয় না, সবাই একসঙ্গে হাঁটতে পারে। তো এইভাবেই আমরা হাতে কলমে ধরে ধরে ডিসিপ্লিনটা এইভাবে শিখাইতে হয়। এই বুঝতে হচ্ছে পারছি, সিস্টেম। বুঝতে পারছি। ওইটাই আর কি, কারণ হ্যাঁ, হ্যাঁ। ম্যাক্সিমাম হুম, ডিসিপ্লিনের কারণে হচ্ছে লস। হুম। ওইটাই 90% তো ওইটাই। এই ভাইবার পরে আমরা ওইটা নিয়ে ফোকাস করব, কোনো টেকনিক্যাল শেখার আর দরকার হবে না। এই বইয়ের 3টা পার্টে যা যা দরকার, এই বেসিক এখানেই শেখা শেষ, মানে 10%। বাকি রেস্ট অফ দ্য 90% আমরা হাতে কলমে শিখবো, প্র্যাকটিক্যালি মার্কেটে বসে বসে। এটার একটা এক্সাম্পল আজকে, যে এরকম ধরেন সব সিলেক্টেড পার্সনরা বসছে, সেট আপ দেখলাম, সবার কাছে মতামত নিলাম, এন্ট্রি করলাম, তারপর সবাই মিলে ওটা ম্যানেজ করব যে আসলে রিস্ক কতটুকু, কখন ব্রেক ইভেন দিব। যেমন এই এনজিটা সর্বপ্রথম ছিল এখানে, এসএল ছিল 100 পিপ, তারপরে এটা যখন 50% চলে আসছে, তারপর আমরা করলাম ব্রেক ইভেন। তারপরে এখানে যখন একটা রিজেকশন আসছে, তখন 50% বুক বললাম, তারপরে এখন রেস্ট অফ দা এন্ট্রি হোল্ড হইতেছে, এভাবেই। জি জি, বুঝতে পারছি ভাই। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, মিরাজ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনতেছেন ভাই? হ্যাঁ, শুনতেছি, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আহ, যখন ট্রেডটা ম্যানেজমেন্ট করা হয় হুম, তখন আমরা তো ট্রেড প্ল্যান করি যে এই ক্যান্ডেলটা থেকে আমার এন্ট্রি হয়েছে, এই ক্যান্ডেলটার উইকে আমার এসএল থাকবে। হুম, তারপর আমরা করে কি সুইং হাই অথবা সুইং লোতে আমাদের টিপিটা সেট করি। হুম, তো এখানে তো তিনটা বা থেকে দুইটা থেকে সিস্টেম আছে, যে কিছু ট্রেডার আছে আপনার হচ্ছে যে 1:2, 1:2 আপনার হচ্ছে যে টিপি লাগে। আর হুম, কিছু ট্রেডার আছে 1:3, আর কয়েকজন আছে যে কিছু মানুষ আছে যারা সুইং হাই টু লো পর্যন্ত আপনার টিপি হুম, ট্রেলিং করে। হুম, হুম, এখন এই জায়গায় যখন আমি এন্ট্রিটা করলাম, করার পর এখন বেস্ট ওয়েটা কোনটা হয়, যে আসলে কি জাস্ট 1:2 নিয়ে বের হয়ে যায় পার ট্রেড, এটা বেস্ট হয়, নাকি হচ্ছে যে আমি বিগ মানে বিগ লট নিলাম, মানে একটু বড় মানে বড় লট নিলাম, তারপর আমি আস্তে আস্তে আমি যেমন আপনি একটু আগে করলেন, যেমন হচ্ছে যে আপনার ওই 50% পার্সিয়াল বুক করলেন, তারপর হচ্ছে আপনার বাকি 50% আপনি হচ্ছে যে একদম 1:2 পর্যন্ত আপনি রেখে দিলেন। হুম। হ্যাঁ, এটা বেস্ট হয়, কোনটা বেস্ট হয়, মানে কোন ভবিষ্যতে হইব। সিস্টেমটা মানে বেটার হুম। হয় সবচাইতে? আচ্ছা, এখানে ব্যক্তিগত ব্যাপার, যদিও যে সিস্টেমে আপনি ইয়ে করতেছেন, মানে একদিন দুই দিনে তো ওই জিনিসটা আপনার ইয়ে করবেন না, অ্যাডপ্ট করবেন না। 100 200 হুম ট্রেড করছেন, তারপরে আপনি জিনিসটা দেখতেছেন। তবে আমরা যেভাবে প্র্যাকটিস করতে পারবো সেটা হচ্ছে মিনিমাম 1:2 নিয়ে চলেন, ঠিক আছে? 1:1-এ যদি যান, সেক্ষেত্রে আপনার এন্ট্রি অনেক করতে হবে। তো এন্ট্রি যদি অনেক করেন, সেইখানে আপনার ওভার ট্রেডিং শুরু হয়ে যাবে, আপনার নানান ধরনের ইয়া শুরু হয়ে যাবে। আর একটু বেশি সময় দিতে হবে, অলওয়েজ ট্রাই করবেন যে ট্রেডটা যেন লস হোক লাভ হোক একটু বেশি সময় যায়, ঠিক আছে? যেমন এখন আচ্ছা আমাদের আচ্ছা। অলমোস্ট টিপি হিট। হ্যাঁ, টিপি হিট হয়েছে কারো? টিপি কি দেওয়া ছিল কারো? এখানে একটা রিজেকশন আছে। তো এখান থেকে আরো 50% বুক করে বাকি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট ইয়ে করে দেন, হোল্ড করেন। আচ্ছা, ট্রেডটা ম্যানেজ করি আগে। এখানে একটা ভালো রিজেকশন আছে, কারণ কালকে এখান থেকে এফওএমসি রিজেক্ট হয়েছে।
মানে এফএমসি যে স্পাইক আপ তারপরে আবার ডাউন আসছিল, এখান থেকে রিজেক্ট হয়েছে। সো প্রবাবিলিটি আছে যে এখান থেকে আবারও ও 50% বাউন্স ব্যাক করতে পারে। সো টিপি হিট হলে হয়েছে গুড, আর না হলে এখানে যা হোল্ড হইতেছে এটার 50% বুক করে ফেলেন, বা 70% বুক করে ফেলে বাকি 30% ছেড়ে দেন একদম এই উইক উইক পর্যন্ত, যদিও ডাউন ট্রেন্ড শুরু হবে। যাই হোক, আচ্ছা। তো এটাই হচ্ছে বিষয় যে 1:2 মিনিমাম স্ট্যান্ডার্ড এটা মেনটেন করা উচিত, এবং অলওয়েজ ট্রাই করতে হবে যে সব বুক করে ফেলবেন না একদম। মানে একটা অ্যাকসেন্ট হইলো, ধরেন 1 লটের একটা প্রথম এন্ট্রি ছিল, ওইখান থেকে আপনি আহ, ধরেন 90 সেন্ট বুক করে ফেলছেন, 10 সেন্ট ছেড়ে দেন, বা 95 সেন্ট বুক করে 5 সেন্ট ছেড়ে দেন। এটা শুধু দেখার জন্য যে কোথায় যায়। যেমন ধরেন আমাদের এখন টিপি হিট হয়ে গেছে কতক্ষণ, আহ, 6:30টায় বসছিলাম আমরা, 1 ঘন্টায় 200 পিপস নিয়ে নিলাম। ঠিক আছে। সো এরকম যদি হুম। সপ্তাহে 2বার বসি, 200 পিপস নেই, এর চেয়ে বেশি আপনার কি দরকার হবে আর? না 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 না। সো এইভাবে যখন 100 দিন হবে তখন আপনার কনফিডেন্স লেভেলটা কোথায় যাবে? সারাদিন তো হুম মার্কেটের সঙ্গে মারামারি করার কোনো কাজ নেই, তাই না? আর সারাদিন যদি ইয়ার সঙ্গে চার্টের সামনে বসে থাকতে হয়, তাহলে তো আমি কোথাও 95 জবই করতে পারতাম, 9 to 5। তো আর কোথাও মানে কামলা দেওয়ার মতো সিচুয়েশন হলো, তাই না? তো উইকে একবার আসবো, ধরেন আমি অ্যানাউন্স করে দিতেছি অমুক ডেটে আসবো। সারা সারা দিন এক একজনের মতো আসেন, স্ট্রিমে সবাই আসলাম, বসলাম, 100-200 পিপ নিলাম, চলে গেলাম, বাস। আর কি লাগে? বিসমিল্লাহ বলে এন্ট্রি দিব, 1 ঘন্টা হোল্ড করব, সবাই মিলে ম্যানেজ করবো, আলহামদুলিল্লাহ বলে চলে যাবো, দ্যাটস ইট। এর চেয়ে বেশি কিছু নাই, কোনো রকেট সায়েন্স নাই। আমি আমি মোটামুটি আপনার গত 3 মাস যাবত প্রফিট ছিল রিয়েলে। ডেমোতে ট্রেড করার পর আবার দেখি যে মনে করেন হচ্ছে যে আমার আরো সাইকোলজি আরো উল্টাপাল্টা হয়ে গেছে, তারপর এখন আবার বর্তমানে ঠিক করছি গত 2-3 দিন যাবত। মানে ডেমোতে ট্রেড করে আর হচ্ছে কি আপনার হচ্ছে যে আমার ইমোশনটা আমি মানে হারাই ফেলছি। ডেমোতেও লস, রিয়েলেও লস। তো রিয়েলটা স্টপ রাখছি বর্তমানে, আবার ব্যাক টু নেমে গেছি। এখন আবার আপাতত পর্যায়ে ঠিক আসছে, এখন ডেমোতেও ঠিক আছে, রিয়েলও ঠিক আছে। না, রিয়েল তো এটার আমরা জন্য আর কি বন্ধ মানে বন্ধ মানে রাখতে চিন্তা করে বলছি। গেছিলাম। হুম। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আর কি আমি মানে এই বছর জানুয়ারিতে ঢুকছিলাম ফার্স্ট। তো হুম। টানা 4 মাস লস করছি। মানে লস অত বড় বড় লস করি নাই, যে আমার যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট থেকে আমি সর্বোচ্চ 30-40% আমি লস করছিলাম, তো সেগুলো রিকভার করছি, আবার প্রফিটও করছি। করার পর এই মাসটাতে এই যে 1 তারিখ থেকে শুরু, তো এই 1 তারিখে ওই লাইভে মানে লাইভ থেকে ডেমোতে আসলাম, ডেমোতে সুইচ করলাম, তো ওইখান থেকেও লস শুরু হইলো, লাইভেও আমার লস শুরু হয়ে গেল। তো লাইভে মোটামুটি আপনার হচ্ছে যে 20% লস করে বসে আছি, তা গত 2 দিন যাবত আবার ঠিকঠাক করতেছি। মানে এখন এই ডেমোতে আবার একটু জন্যই মানে আমরা, বাদ দিছি। হ্যাঁ, এই হুম জন্য আমরা শুরুতে আপনার বলে দিছি যে লাইভ ট্রেডিং বন্ধ রাখতে, কারণ কি হবে এটা তো আমরা জানি। তো এটা যারা মেনটেন করছে ওরা বেঁচে গেছে। তো এই হচ্ছে হুম কাহিনী। হুম। আচ্ছা, মার্কেটের সবচেয়ে জিনিস বড় হুম, হুম হুম। বলেন, বলেন, শুনতেছি। তবে এই যে এইটাই মানে আমি একটা সময় লস করছিলাম, আবার প্রফিট আসছি। ওই লসটা থেকে আমি শিখছি যে আসলে যে মার্কেটে সব সময় রেসপেক্ট করে যে ইমোশন কন্ট্রোল করে, যে একবার অ্যাকুরেট এন্ট্রিটা যখন যে মিস করে যায় না, আমি এটা নিব না। হুম। কিন্তু পরবর্তীতে যায় যেটা তার মনে হয় যে না, আমার প্লাস মানে এই প্লাস সেট আপ হয়ে গেছে, আমি যা যা আমি আমার স্ট্র্যাটেজি আমি বিল্ড করছি বা যেখান থেকে আমি শিখছি জাস্ট একটা স্ট্র্যাটেজি। আমি ওই হুম। লাইভে যখন ট্রেড করছি হুম। একটা দিয়ে ট্রেড করতাম, কিন্তু ডেমোতে এসে না 2-3টা নিয়ে করছি, হুম। ওইটা আবার অ্যাপ্লাই করতে আসছে আবার লাইভে। এইভাবে করে আমি প্যাচটা খেয়ে এটাই, গেছি। আবার যখন এটাই। লাইভে শুরু করছি জাস্ট একটা একটা স্ট্র্যাটেজি ধরতে হবে, জাস্ট হুম। একটাই, আর কিচ্ছু না। হুম। ওইখানেই লস, ওইখানেই প্রফিট। এটা আবার আর কি ফিরে আসছে এখন। সেটাই, ওইটাই আর কি এটাই চিন্তা করছি যে এখন আমি কি এভাবে লাফালাফি টেলই করা করবো যাবে না, নাকি। একটাতেই ফোকাস হুম থাকতে হুম হবে, যে কোনো একটাতে মিনিমাম 100 ট্রেড কন্টিনিউ করা ছাড়া সুইচ করা যাবে না। ঠিক আছে, এটা ওয়ার্স্ট, কন্টিনিউয়াসলি লস হইতেছে, লস করেন, 100টা ট্রেড লস করতে হবে, ঠিক আছে। আর রিয়েল, আচ্ছা, এর আগে এই ট্রেড কমপ্লিটলি ক্লোজ, হ্যাঁ, এখন সব বুক করে ফেলেন যাদের যাদের হোল্ড হয়েছে। 300 পিপের মতো হয়ে গেছে, আর যে যে গ্রুপে আছেন সবাই স্ক্রিনশট দেন, একটা ইয়া দিয়ে দেন, আহ, কি দিবেন, একটা মেসেজ দিয়ে দেন, এটা ডেমো পারপাসে হইলো, ফিউচারিস্টিক একটা অ্যাক্টিভিটি যেটা ফিউচারে হবে। এখন দেখাইলাম আজকে একটু, জাস্ট এমনি র্যান্ডম। সবাই স্ক্রিনশট শেয়ার করে দেন, যার যার হয়েছে সব বুক করে ফেলেন, এখন আরো হোল্ড করার দরকার নেই। গুড, 300 পিপ এক সেশনে নেওয়া ইটস গুড, এরপরে আর লোভ করা দরকার নেই। আচ্ছা, আপনার ইয়াতে চলে আসি। তো এইটাই এইটাই বিষয় যে আপনার
লাফালাফি করা যাবে না অত। মানে আমরা হয় কি যে একটা স্ট্র্যাটেজি ভিডিও দেখি বা কোনো সিনিয়রের কাছ থেকে শুনছি বা ইয়ে করছি, ওটা অ্যাপ্লাই করছি 2 দিন 3 দিন ঠিক আছে, 4 দিন 5 দিন বা 6 দিনের দিন যখন গিয়ে দেখতেছি লস হইতেছে, একটা লস হলেই ও মনে করেন স্ট্র্যাটেজি চেঞ্জ, এরকম করে লাফাইলে আসলে কাজ হবে না। মানে ওইটা এটা মানে আমাদের রিয়েল লাইফে যে মেয়েরা এরকম বয়ফ্রেন্ড চেঞ্জ চেঞ্জ করলে আমরা বলি না 12 বাতারি, তো ট্রেডিং এর ক্ষেত্রে স্ট্র্যাটেজি যারা চেঞ্জ করলে হ্যাঁ এরা ওই ক্যাটাগরি হয়ে যায়। তো এই ধরনের 12 বাতারি ট্রেডার হওয়া যাবে আমার না, কাছে এটা হইছে। একটা নিয়ে পড়ে থাকতে হবে। সো 100টা ট্রেড মিনিমাম করার পর যদি দেখেন যে না এটা আসলে হইতাছে না, তখন আপনি হয়তো ওইখানে কিছু মডিফাই করেন যে কি কারণে লসগুলো, মেজরিটি লসগুলো হইতেছে। আর যদি মডিফাই করা পসিবল না হয় তাহলে বাদ দেন। বাদ দেওয়ার খুব না না প্রয়োজন হয় না, মোটামুটি সবই সিমিলারই, জাস্ট একটু ধরেন মডিফাই করে নিতে হয়। যেমন এখন আমি এই ট্রেডটা এক্সপ্লেন করি, সবাই বুক করে ফেলছেন না? আচ্ছা বুক করে ফেলেন, আর নেওয়ার দরকার নেই, অনেক নিছেন। 300 পিপ গুড। এখন একটা ভালো রিজেকশন লেভেলে চলে আসছে। ও এখান থেকে যদি রিজেক্ট করতে পারে ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে, একটা মেজর লেভেলে আছে। ধরেন বলে দেই 3630-এর নিচে যদি ডে ক্লোজ করে আজকে, তাহলে গোল্ডের ডাউন ট্রেন্ড স্টার্ট, ঠিক আছে। টিল দেন আপনার 3500 পর্যন্ত চলে যাবে। 3600-র নিচে যদি আজকে ডে ক্যান্ডেল ক্লোজ হয়, দ্যাট মিনস এটার লুক হবে এরকম। 3600-র নিচে যদি ডে ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে পরবর্তীতে 3500 পর্যন্ত চলে আসবে। আর এটা একটা ভালো রিজেকশন লেভেল, তো এখানে আর হোল্ড করবো না, কারণ যেভাবে ও ট্রেন্ড কন্টিনিউ করতেছে, ট্রেন্ডের এগেনস্টে এন্ট্রি নিয়ে টিভি নেওয়া বিশাল ব্যাপার। অত উম, জেদ করা যাবে না, পরে লাভ লস কিছুই থাকবে না, ব্রেক ইভেন খাই যেতে হবে। আচ্ছা এই এন্ট্রিটা নেওয়ার পেছনে রিজনগুলো কি? সর্বপ্রথম আমি ধরেন সব মুছে দিই, কিছুই ছিল না, নেকেড চার্ট ছিল। আহ, 6টা কততে স্ট্রিম ওপেন হয়েছে, মানে লাইভ ওপেন করছি, ওপেন করে আমরা সর্বপ্রথম কথা শুরুর আগে একটা এন্ট্রি দিচ্ছি। আচ্ছা যাই হোক, তো এইখানে আমি কিছু মার্ক করি না, এর মানে এই না যে আন্দাজে এন্ট্রি দিছি। কি চার্টে দেখা যাইতেছে ওটা তো আমরা দেখতেছি, তাই না, মার্ক করি নাই। আচ্ছা ওইখানে ছিল 1 আওয়ার। আচ্ছা 1 আওয়ার এরকম এরকম ছিল, এই ক্যান্ডেলটা দোজি ছিল, আর এই ক্যান্ডেলটা ফর্ম করতেছিল তখন এইখানে ছিল। সো এখানে যে জিনিসটা আমরা দেখছি সেটা হচ্ছে যে ও কালকে এফওএমসি তে ডাটা যেটাই আসছে, ডাটার ভিতরে আমরা যাইলাম না, কারণ ডাটা সবাই বুঝবে না, ঠিক আছে। ওই যে আরেকজন বলে আরেকটা ট্রেড নেন, ও মানে এখন বাই রেডি যে আরেকটা ট্রেড নিলে এখান থেকে লাগাবো রিয়েল মানি, আরেকটা ট্রেড নিলে অ্যাসেল খাবো। দেন এখান থেকে আবারও সেল দেন, ওই যেটা বললাম, ডে ডে ক্যান্ডেল ক্লোজ হোক, ডে ক্যান্ডেল ক্লোজ হলে তারপরে কালকে আবার সেল দেখেন, সমস্যা নাই একদম 3500 পর্যন্ত। ওইভাবে আপনি ম্যানেজ করেন, এসএল থাকবে এটার উইকে, এই জায়গায় এসএল রাখবেন। তো এই হচ্ছে কাহিনী। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে এইখানে একটা অল টাইম হাই করছে, সেকেন্ড টাইম এসে এখান থেকে আপনার আহ, মানে ব্রেক করার ট্রাই করছে, পারে নাই, রিজেক্ট হয়েছে। আচ্ছা তারপর আসার পর ও এইটার নিয়ারেস্টও আসতে পারে নাই, মানে আরো উইকনেস, এখান থেকে উইকনেস শো হইতেছে। আচ্ছা এটা হচ্ছে প্রথম সাইন যে ও প্রিভিয়াস হায়ের কাছেও আসতে পারে নাই, মানে এখন আপ ট্রেন্ডের একটা উইক চলে আসছে। তারপরে ও এটার স্ট্রাকচার ব্রেক করে ফেলছে, ঠিক আছে, স্ট্রাকচার ব্রেক করে ফেলছে, মানে এখানে কাইন্ড অফ হেড অ্যান্ড শোল্ডার হয়ে গেছে। এটা যদি হেড ধরেন, এটা একটা শোল্ডার, এটা একটা শোল্ডার। সো এই মানে আমরা অনেক সময় এটা পুষ্পা শোল্ডার বলতাম। তো এক শোল্ডার একটু ডাউনে থাকে, আরেক শোল্ডার একটু আপে থাকে। তো এই পুষ্পা শোল্ডারে যখন আপনার স্ট্রাকচারটা ব্রেক করে ফেলছে, যে এখানে স্ট্রাকচার ধরবো, এই স্ট্রাকচারটা ব্রেক করার পরে এইটা ছোট টাইম ফ্রেমে ট্রেন্ডটা ব্রেক করে ফেলছে। তো এখন এই ট্রেন্ডটা ব্রেক করার পর আমরা অপেক্ষায় থাকি যে এই আরেকবার নিয়ারেস্ট আসুক, কোনো টপে পাই, কারণ এখান থেকেও যদি আমি এন্ট্রি করি আসলে আমার এখানে দিতে হবে, কিছু করার নাই। সো নিউজ যেহেতু ছিল, নিউজে সাধারণত দূরে থাকতে হবে, তো নিউজে এটা হেভিলি স্পাইক আপ, স্পাইক গেছে, এবং এই সেম ভাবে এই হাইটার উপর স্টে করতে পারে নাই, ও জাস্ট এখান থেকে আবারও ব্যাক, মানে ব্যাক টু ইন, ঠিক আছে, ইনসাইডে এসে ও ক্লোজ দিয়ে দিছে। সো এখান থেকে যে অ্যাক্টিভিটিগুলো কালকে হয়েছে, আমরা চার্টে ছিলাম না, ধরে নিলাম কেউ ছিল না,
তো আজকে আমি যখন লাইভে আসছি সবাই আসছে। আচ্ছা, এই লেভেলটা কিন্তু আমি মার্ক করে রাখছি, এখান থেকে আবার কেউ বাই করেন না, এটা মার্ক করে রাখছি যে এটা একটা রিজেকশন লেভেল, যেখান থেকে অলরেডি ও আবারও আহ, কত পিপ দিতেছে দেখি, 50-100 পিপ, তো হ্যাঁ 50 পিপ অলরেডি দিয়ে ফেলছে। স্ক্যাল্পিং করলে এগুলো লেভেলে এন্ট্রি করি। তো এখানে এন্ট্রি মেন্ট্রি নিয়েন না, এটা জাস্ট একটা রিজেকশন লেভেল, এটা মার্ক করে একটু আগে বললাম যে এখান থেকে রিজেক্ট হইতে পারে, তাই আমরা এখানে সব অল বুক করে ফেলছি। আচ্ছা যাই হোক, এখান থেকে অলরেডি 60 পিপ এসে পড়ছে। তো যেটা বলতেছিলাম যে এখান থেকে মাল্টিপল অ্যাক্টিভিটি ও করছে, যে আমি এখান থেকে আর কোনো ক্রমে কন্টিনিউ করতে পারতেছি না, এখান থেকে একটা রিজেকশন হবে। তো এইখান থেকে এটা প্রথম সাইন, তারপর এটা সেকেন্ড সাইন, তারপরে কালকে নিউজও এইখান থেকে ও পারে নাই, ট্রেন্ডটা আবার আপ সাইডে কন্টিনিউ করতে পারে না, এখান থেকে রিজেক্ট হয়েছে। সো এখানে একটা খুব সুন্দর কনফার্মেশন যে এখন আমরা একটা সেল পজিশন দেখতে পারি। সো কোথা থেকে সেল করব, এইটা যখন ফর্ম করলো একটা হাই ফর্ম করছে, তারপরে ও আবারও এটার স্ট্রাকচার ব্রেক করছে। ছোট টাইম ফ্রেমে যদি যাই, 15 মিনিটে এটা স্পষ্ট দেখা যাবে। 15 মিনিটে দেখেন এই যে হাইটা ও বানাইছে, তারপরে এখানে আবারও লোয়ার হাই বানাইছে এবং ওর ওন স্ট্রাকচার ব্রেক করে ফেলছে। স্ট্রাকচার ব্রেক করে এখানে এখানে একটা সুন্দর এন্ট্রি হইতো, যদি ওইভাবে দেখি এখানে একটা এন্ট্রি হইতো এবং এটার ভালো রিটার্নও আসছে। তো আচ্ছা, আমরা ওইখানে অ্যাক্টিভ ছিলাম না। তো এখন যখন নিউ ইয়র্ক সেশনে আমি আসলাম এবং মার্কেটে এইখানে দেখতেছি, আমি এখানে সুন্দর একটা পজিশন দেখতেছি যে এখানে একটা সেল হয়, যেটার অ্যাসেল জাস্ট লিটল বিট এখানে, উম, কি বলে, আমি এখানে পাইছি। যদি অপেক্ষা করতাম তাহলে আরো হয়তো টপে পাইতাম, কিন্তু নিয়ে নিছি, 100 পিপের অ্যাসেল দিছি, 200 টিপি দিছি, এখান থেকে এন্ট্রি নিয়ে ফেলছি। সো এখানে যদি ও অ্যাসেলটা খাইতো, ইট মিনস যে ও আবারও এই পর্যন্ত আসতো, তো হয়তো এখানে আরো একটা সেট আপ দিত, নতুবা আমরা এখান থেকে আপ ট্রেন্ড পেয়ে যেতাম। সো আপনার যেটা মেকশিওর করতে হবে যে অ্যাসেল গুলা এরকম জায়গায় থাকবে যে এমন যেন না হয় আপনার ডিরেকশনে মার্কেট গেছে এবং আপনার অ্যাসেল খাইছে। বুঝতেছেন মানে, আপনার অ্যানালাইসিস অনুযায়ী ধরেন আপসাইডে যাওয়ার কথা আপসাইডে গেছে, কিন্তু তাও আপনি অ্যাসেল খায় গেছেন, এরকম হইলে হবে না। এসএল যদি খায় তাহলে অবশ্যই ওর ট্রেন্ড শিফট করতে হবে, এরকম যেন হয়। তাইলে ওই এসএলটাও ধরেন একটা ইনভেস্টমেন্ট, লাইক আপনার ধরেন একটা দোকান বা একটা সুপার শপে যেমন কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, কর্মীর বেতন দেন, এটা একটা বেতনের মতো কাউন্ট হবে, যে এটা একটা ইনভেস্টমেন্ট, পরের এন্ট্রিতে বা কালকে আসবে পরশু আসবে। কিন্তু এমন যদি হয় যে মার্কেট আপনার ট্রেন্ডেই গেল কিন্তু আপনি এসএল খায় গেলেন, তাহলে এটা এমন হইলো যে আপনার টাকাটা মানিব্যাগ থেকে হারাই গেছে। ঠিক আছে, কোথাও ইনভেস্ট হয়নি, এটা হারাই গেল। সো টাকা হারানো যাবে না, টাকা হারানো যাবে না, এই জন্য অ্যাসেল গুলো ওইরকম ভাবে দিতে হবে। এখানে আরো অনেক ডিটেইলের ইয়ে আছে, জাস্ট আমি ওভারঅল দেখাইতেছি যে কি অ্যানালাইসিসটা এখানে ছিল। সো এখানে দেখলাম যে সুন্দর একটা আছে, এখানে একটা রিজেকশন লেভেল আছে এবং যুক্তিযুক্ত একটা অ্যাসেল হয় এখানে 100 পিপসের। ঠিক আছে, সো দ্যাটস ইট, এখানে রিস্ক নিয়ে নেওয়ার মতো। যেহেতু আমরা ফোর্সফুলি বললাম যে ফোর্সফুলি একটা এন্ট্রি নিতে হবে যেহেতু লাইভ, সো এখানে একটা এন্ট্রি নিয়ে নিলাম এবং এটা একটা অ্যাসেল। সো কিছুক্ষণ পরে যখন এটা 1:1 আসছে, আমরা এটার ব্রেক ইভেন করে দিলাম, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট ছেড়ে দিলাম যে হোল্ড হোক। তারপরে যখন 1:, এখানে একটা রিজেকশন লেভেল ছিল, আমি দেখি কোথায় ছিল এটা। আচ্ছা, এই যে উইকগুলো, রেজিস্ট্যান্স গুলো, এটা রেজিস্ট্যান্স বিকম সাপোর্ট হয়ে গেছে এখন। উম, হ্যাঁ, এটা সাপোর্ট হিসেবে এখানে প্লে করতে পারে। তো এখানে আমরা 50% বুক করতে বলছিলাম, যাদের দরকার 50% বুক করেন ব্রেক ইভেন থাকাকালীনই। তো এখানে 50% বুক করছে, আরো 50% ছেড়ে দিছি। তারপরে যখন এইখানে আসলো, এখানে এই যে এফওএমসির একটা রিজেকশন দেখতে পাচ্ছেন এই প্রাইসে। সো এইখানে আমরা আরো 50%, ওই মানে 75% টোটাল এখন বুক। তারপরে বাকিটুক আরো ছাড়লাম, এইখানে বুক করে ফেললাম। তো টোটাল এখন দেখা গেলে আমরা এই এন্ট্রি থেকে নিলাম পিপসের হিসাবে ধরেন 300 পিপস, আর অ্যামাউন্টের হিসাবে যদি ধরি তাহলে আপনার ধরেন রিস্ক নিছি, যদি ধরেন 10 সেন্টে এন্ট্রি করে থাকি, $100 রিস্ক নিছি, এখানে $50 বুক করছি, তারপরে আরো $50 বুক করছি এখানে, তাহলে হলো কত, 100। তারপরে ধরেন এখানে আরো 50 আসছে রেস্ট অফ দ্য ইয়েতে, তাহলে 1:, কত, আহ $100 রিস্ক নিয়ে নিছি $150, তাই না? 1:2 না, 2 এর একটু কম, কত হইতেছে ওইটাই আর কি, যাই হোক। তো এখানে লট ম্যানেজমেন্ট বা ক্লোজের ইয়াগুলো, এটা এক একজনের এক এক স্টাইল, ওইভাবে যে যেমন পারে নিবে। তো মূল টার্গেটটা হচ্ছে কত পিপস আমরা এখানে ক্যাপচার করতে পারলাম, ওই অনুযায়ী লট বাড়াইলে যার যে লট বাড়াবে তার অ্যামাউন্ট বেশি, যে ছোট লট নিবে তার অ্যামাউন্ট কম, অ্যামাউন্ট যার যার মতো ম্যানেজ করবে। তো ওভারঅল এখানে 300 পিপ পাওয়া গেছে।
সো এখানে 300 পিপের একটা এন্ট্রি পাওয়া যাবে না পাওয়া যাবে না, এইটা ডিপেন্ড করে কিসের উপর? লেফট সাইডে আপনার কি অ্যাক্টিভিটি হয়েছে এখানে দেখতে হবে, যে এই মার্কেটটা যখন এখান থেকে এখানে উঠছে, এখানে কি খুব রেঞ্জ করতে করতে উঠছিল না শার্পলি উঠছে? শার্পলি উঠছে। তো এখন হাই প্রবাবিলিটি যখন এখান থেকে ও আবার ড্রপ করবে, শার্পলি ড্রপ করবে। মানে এটা ধরেন এক্সাম্পল আরো সুন্দরভাবে দিলে এইভাবে বলা যাবে যে, আমি একটা ড্রয়িং কিছু আনি। হ্যাঁ। ধরেন আহ, এইটা একটা রাস্তার মোড়, 4 রাস্তার মোড়। এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। এখানে একটা ইউটার্নের জন্য একটা গ্যাপ আছে। তো সাধারণত এই এরিয়াটাতে জ্যাম লাগে। ঠিক আছে, এখন আপনি যেই রাস্তা থেকে আসেন এখানে জ্যামে পড়তে হবে, ট্রাফিক আছে। কিন্তু এই ট্রাফিকটা পার হওয়ার পর আপনি এই লাইনে যান, অথবা এখান থেকে ইউটার্ন নিয়ে এই লাইনে আসেন, এই এই রেঞ্জটা সম্পূর্ণই কি ফ্রিলি মুভ করা যায়। ঠিক আছে, এখানে কোনো জ্যাম হবে না, জ্যাম হবে এইখানে আইসা, অথবা এইদিকে কোনো ট্রাফিক সিগন্যাল থাকলে ওইখানে। সো আপনি যখন ধরেন অফিসে যাওয়ার সময় এই এই পয়েন্টটা দেখছেন, খুব শার্পলি গেছেন, এখানে জ্যাম ছিল না, এটা হাই প্রবাবিলিটি যে আপনি যখন অফিস থেকে ব্যাক করবেন এই রেঞ্জটুকে জ্যাম থাকবে না। ঠিক আছে, কারণ এইখানে কোনো ওইরকম ট্রাফিক সিগন্যাল নাই, কোনো 4 রাস্তার মোড় নাই, কোনো বাজার নাই। ঠিক আছে। সো এইভাবে চার্টের ভিতরেও আপনি লেফট সাইডে দেখতে হবে এন্ট্রি নেওয়ার সময় যে কোন এন্ট্রিগুলো আমার ম্যাক্সিমাম মানে শর্ট টাইমে টিপি হিট করতে পারে। সেটা দেখার জন্য আপনি জাস্ট লেফট সাইডে তাকাবেন, লেফট সাইডে তাকায় দেখবেন যে এইখানে মানে রিসেন্ট টাইমে মুভমেন্টটা কেমন ছিল, কি খুব রেঞ্জ ছিল নাকি শার্পলি এখানে মুভ হয়েছে। যদি শার্পলি হয় তাহলে এটা হাই প্রবাবিলিটি যে আপনার এন্ট্রি এসএল হোক টিপি হোক, ধরেন আপনি এখান থেকে যদি বাই করতেন তাহলে এসএলটাও অনেক শার্পলি খাইতো, টিপি হইলেও অনেক শার্পলি খাইছে অলরেডি, আমাদের যেটা খাইছে। আচ্ছা, এবং রিজেকশন লেভেল যেটা মার্ক করছে এটা ওইখান থেকে দেখেন অলমোস্ট 70-80 পিপ মনে হয় চলে আসছে। সো দ্যাটস ইট। মানে এই সিম্পল বিষয়গুলো এখানে, মানে কোনো রকেট সায়েন্স যে 100 পিপের উপরে চলে আসছে, এখানে কোনো রকেট সায়েন্স নেই। কিন্তু আমি যদি এখানে ধরেন এই যে আসছে এখানে যদি আবার নেওয়ার জন্য এন্ট্রি নিতাম, বা ওই যে ভাই বললো যে ভাই আরেকটা এন্ট্রি দেন, এখান থেকে বলতাম যে এখানে বাই দেন, এখান থেকে বাই দিলে প্রফিট পাইতো। ওই দুইটা এন্ট্রি যখন এরকম পাওয়া গেছে তখন এর ভিতরে গ্রিড চলে আসবে যে আরেকটা নেই, তখন একটা টার্গেট চলে আসবে যে আচ্ছা, ধরেন বাই বিবাহিত হইলে বলবে যে বইয়ের একটা গহনা দরকার, গোল্ডের দাম তো এত বাড়ছে, আর $50 এখান থেকে নিয়ে নিই, তাহলে কালকে শপিং এ যাবো। ওই যে এক্সট্রা গ্রিড করে $50 জন্য এন্ট্রিটা দিবে, এর কাউন্ট শুরু, ডাউন ট্রেন্ড শুরু। এই আগের যে প্রফিটটা ছিল সর্বপ্রথম এরা লস করবে, তারপর এর মাথায় আসবে যে আচ্ছা যা প্রফিট ছিল তা রিকভার করে আজকের মতো বাদ দিব, এরপরের এন্ট্রিতে আবার ডাউন। এইভাবে সাধারণত মানে কন্টিনিউয়াসলি অ্যাকাউন্টগুলো ওয়াশ হয়। সো এইখানে কোনো লোভ করা যাবে না, ওই দিল্লির লাড্ডুর মতো বানানো যাবে না এটারে, যে খাবেন তাও পস্তাবেন, না খাবেন তাও পস্তাবেন, এরকম করা যাবে না। পরিকল্পনা মাথায় শার্প, যে এখান থেকে নিছি, আজকের এসএল হচ্ছে 100 পিপস, 100 পিপস যদি মার্কেট নিয়ে নেয় ইটস গুড, দিয়ে চলে যাব, আর যদি আমার টিপি দেয় তাও নিয়ে চলে যাব। মানে চলে যাওয়ার প্ল্যান, মানে এন্ট্রি করার আগে এক্সিটের প্ল্যান, মানে ফিক্সড। ঠিক আছে, এইভাবে এন্ট্রি করতে হবে। সো এটা এইভাবে বলে দিলে অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ যখন রিয়েল মানিতে আপনি অ্যাপ্লাই করবেন জিনিসগুলো করবেন, তখন নানান প্রেশার থাকবে, সাইকোলজিক্যাল থাকবে। এর জন্যই মানে ওই যে এক ভাই বললো না কিভাবে ডিসিপ্লিন হবে, ডিসিপ্লিন এইভাবে ঘাড়ে ধরে ধরে, মানে কাঁধে হাত দিয়ে একসঙ্গে ডিসিপ্লিন মেনটেন করাইতে হবে। কিছুদিন করাইলে ধরেন 21 দিন, 21 দিনে একটা মাইন্ডসেট চেঞ্জ হয়। আবার যদি 90 দিন আমরা কন্টিনিউ করি, 90 দিন তো হবে, কারণ আমাদের পরবর্তী স্টেপটা হচ্ছে 4 মাসের। তো 4 মাস মিনস হচ্ছে আপনার 120 দিন। তো এখানে অফ ডে গুলো বাদ দিলে 90 দিন আছে। তো 90 দিনের ভিতরে ও ডিসিপ্লিন হইতে বাধ্য, ওটা হবেই। তো মেজরিটি হয়ে যাবে, কিছু তো ডিফারেন্ট থাকবেই। সো এইভাবেই যারা আমাদের সঙ্গে ইতিপূর্বে কানেক্টেড ছিল, যারা মেনটেন করতে পারতেছে, ওরা এইভাবেই হয়েছে, আপনারা এইভাবে হবে ইনশাল্লাহ। সো দেখতে থাকেন। তো আজকে একটা ডেমো দিলাম যে জাস্ট এইভাবেই ফিউচারে ধরেন ইয়ার পরে কি বলে ভাইভার পরে এইভাবে আমরা বসবো, বিভিন্ন জিনিস এক্সপ্লেন করবো। অলরেডি সবকিছু আপনি বুঝেন, এখানে ক্যান্ডেল স্টিকের যদি দু একটা থিওরি বলি বা বলি, এগুলো বুঝতে পারবেন। তারপরে আপনার ইয়াগুলো বুঝতে পারবেন। সো এই 3টা বই পড়লে মোটামুটি বেসিক কমপ্লিট। তারপরে আমি যে জিনিসগুলো মার্কেটে লাইভ চার্টে এক্সপ্লেন করা দরকার, ওগুলো স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করে যাব। আপনি কিছু বুঝবেন, কিছু বুঝবেন না, ওটা আস্ক করবেন, ওটা আবার বুঝিয়ে দিব। এইভাবে মানে চলার পথে শিখে ফেলবো। ঠিক আছে,
তখন আর ওই ক্লাসের ভিডিও দেওয়ার দরকার, অনেকে বলে যে ভাই ক্লাস কবে, ক্লাস কিসের, কোনো ক্লাস নাই, লাইভে চলতে চলতে শিখবো, ক্লাস কিসের? বেসিক জিনিস বই পুস্তক পড়ে আসতেছেন, এরপর লাইভে চলবে ওপেন, ঠিক আছে? এভাবেই হবে। আচ্ছা। তারপরে জয়নুল ভাই কি হ্যান্ড রেজ করছেন না আগেরটা এটা? আচ্ছা, নাজমুল ভাইকে দেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমি একদম মানে নিউবি, তো আপনার ইউটিউব ভিডিও দেখে মানে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েছি, তো মানে এখন দেখতেছি যে আগের মনে হয় মানে অনেকে এক্সাম টেক্সাম দিছে, তো মানে হুম। আমার মানে একদম ধারণা একদমই নাই। তো এই ক্ষেত্রে মানে স্টেপ গুলো যদি একটুখানি বলতেন ভাইয়া তাহলে অনেক উপকার হতো। মানে স্টেপ গুলা ভাই অলরেডি পড়া শুরু করে দিছি। আচ্ছা, এখানে একটা লিঙ্ক দিয়ে দিই, আজকে একটা ভিডিও রেকর্ড করলাম, ভিডিওটা আনলিস্টেড করে আপলোড দেওয়া আছে ইউটিউবে। ওই এই ভিডিওটাতে একদম শর্ট করে সবকিছু বোঝানো আছে যে স্টেপ বাই স্টেপ কি করতে হবে। হ্যাঁ কি ভাইয়া, তাহলে যেমন আমি বা নিউ যারা আসবে তারা কি ওয়েটিং লিস্টেই থাকবে? ওয়েটিং লিস্ট থাকবে না, ওদের ডেডিকেটেড গ্রুপ আছে। আপনাদের আরেকটা গ্রুপ, দুইটা গ্রুপ আছে, আপনার ফর্ম ফিল আপের পর আপনার ইনফরমেশন অনুযায়ী ওই গ্রুপে আপনি যাবেন, যাওয়ার পরে যা যা অ্যাক্টিভিটি আছে ওগুলো এখানে সব উল্লেখ করা, জাস্ট আপনি এটা ফলো করে যাবেন। হ্যাঁ ফর্ম তো ফিল আপ করছি ভাইয়া আমি। তাইলে আপনার কবে ফর্ম ফিল আপ করছেন? আহ 2 দিন আগে। সম্ভবত পেন্ডিং আছে। তো ওইটা প্রাইভেট গ্রুপের লিংক আপনার ইমেইলে যাবে, গেলে ও ইমেইলে কিছু আনলিস্টেড ভিডিওর লিঙ্কও থাকবে, ওই ভিডিওগুলো দেখবেন, নির্দেশনা থাকবে, ওইটা দেখলে সব বুঝতে পারবেন, আর কিছু লাগবে না। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এই জন্যই ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সৈকত ভাই। হ্যাঁ, সালাম বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তানভীর ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। অনেকদিন পর ভাই। কন্ট্রোল চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডা লাগছে নাকি? হ ভাই, ঠান্ডা লাগছে। এরকমই, ঢাকার কি বাইরে ছিলাম তো, সিজন চলছে, আমার বাসাতেও সবারই ঠান্ডা। আরো ঢাকার বাইরে ছিলাম, ওয়েদার চেঞ্জ ছিল। হুম। না ভাই, দেখলাম ভিডিও ভালো লাগলো, কিন্তু ট্রেডটা মিস করছি। এরকম যদি স্নাইপার শট পাইতাম তাহলে লব দিতাম ভাই। এটা ফিউচারে হবে, এখন জাস্ট একটা আগাম ইয়া দিলাম যে অনেকে ঝিমায় গেছে, যে কোথায় আছে কি করতেছে বুঝতেছে না। তো একটু একটু মাঝে মধ্যে লারাতে দেখে তাই যে ঠিক জায়গায় আসছেন, সময় মতো লারা দেওয়া শুরু হবে, জাস্ট ভাড়া দিতে হবে ভাই মাঝে মধ্যে। ওয়েট করেন। সাজিয়ে নিতেছি ভাই, জিনিসগুলো। এটা বলতে হ্যাঁ, চাচ্ছিলাম আমি, বলেন। না আইসি মার্কেটের একটা বিষয় বলতে চাচ্ছিলাম তো। এখানে যেটা দেখলাম আমি, ওদের ওই ডিপোজিট যত করা যায়, ডিপোজিটের যে অ্যামাউন্টটা দেখলাম, ওইটা হুম। হইতেছে আপনার, যত আমি ডিপোজিট করলাম বুঝছেন, হুম। ওইটা হইতেছে উইথড্র করা যায় হইতেছে সেম মেথডে, যে মেথডে আমি ডিপোজিটটা করি। কিন্তু পরবর্তী যে ইয়েগুলা বলে সেটা আমার তারা হইতেছে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বলে করতে। এখন যেমন পূবালী ব্যাংকে কিছু ট্রানজেকশন মানে ইয়ে হয়েছে, তো ওইখানে আবার একটা ঝামেলা হয়েছে, পূবালী ব্যাংক এগুলো নিয়ে ঝামেলা করে, বুঝতে পারছেন? হুম। তো এই বিষয়টা নিয়ে কি কোনো মানে কি সলিউশন আছে নাকি আইসি এইটা নিয়ে আপনার, যেহেতু আপনার ইয়ার সঙ্গে কানেক্টেড আছেন, ওই কি বলে অ্যামাজনের ইয়াতে, তো আপনার বাংলাদেশে কিছু ইয়া আছে, এরা কি করে আপনার বাহিরের আপনার কোম্পানি রেজিস্ট্রেশন করায় এবং ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করায়। তো আপনি ইউএস এর বা ওরকম ফরেন একটা ইয়া, ইউকে বা ইউএস এর একটা ইয়া করেন, লাইসেন্স করে একটা ব্যাংক অ্যাকাউন্ট করেন, ওই ব্যাংকের সঙ্গে কানেক্ট ইয়া করেন, ট্রানজাকশনগুলো করেন। ব্যালেন্সি করা আছে, ইয়ে আছে হ্যাঁ, অ্যাকাউন্ট। হ্যাঁ, হ্যাঁ, ওটাই করেন, ওটা বেস্ট হবে। বাংলাদেশের কোনো ব্যাংকের সঙ্গে কানেক্ট না করান, এটাই ভালো। এখান থেকে তারা পেওনিয়ারে করে তারপরে আবার ইয়ে করতে হবে এরকম কিছু? পেনিও লাগবে না, ওই ব্যাংকে আসলে ওই ব্যাংকের থেকে আপনি যে কোনো কার্ডে ট্রান্সফার করে নেবেন, কার্ড থেকে আবার ফাইন্যান্সে ডিপোজিট করে ফেলতে পারবেন, ওটা ফ্লেক্সিবল, যে কোনো জায়গায় ইচ্ছা মতো আপনি ট্রান্সফার করতে পারবেন, ওয়াইজে দেন, রাইজে দেন, অনেক অপশন আছে। না, এটা ডিপোজিট করার সময় আমি খেয়াল করি নাই, তো আমার কি হয়েছে, আপনার যে অ্যামাউন্টটা হয়েছে ওই অ্যামাউন্টের উপরে মানে যখন প্রফিট হয় তখনই তো মানুষ ওটার পরে যায় উইথড্র করার লেগে, তাই না? তো হুম। আমি হুম। যখন এখন প্রফিট গুলো উইথড্র করতে গেছি, এখন দেখি আমার আর দিতেছে না। তারা বলতেছে যে ওই যে তুমি তোমার যে অ্যামাউন্টটা ডিপোজিট করছো ওইটা অলরেডি উইথড্র করে ফেলছো, এখন যদি তোমার যে প্রফিট গুলো আছে এগুলো উইথড্র করতে হলে তোমার ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। তো আমি ব্যাংক হুম। পূবালী ব্যাংকের একটা অ্যাকাউন্ট দিলাম,
তো ওইটাতেই সমস্যাটা করতেছে। তো আমার আবার অন্যান্য ব্যাংকও আছে, ব্র্যাক আছে, আরো ব্যাংক আছে। তো অনেকে আবার বলতেছে যে ব্র্যাকে বা ইয়েতে নাকি এই সমস্যাগুলো করে না, স্ট্যান্ডার্ড চার্টার্ডে। হ্যাঁ, ওগুলোতে সমস্যা কম। ব্রাকে, সিটি ব্যাংকে এগুলোতে সমস্যা কম। সিটি হ্যাঁ। ব্যাংকে যদি আপনার ফ্রিল্যান্সের আইডি থাকে, আপনি একটা ইআরকিউ অ্যাকাউন্ট করেন, ইআরকিউ, ঠিক আছে? ইআরকিউ অ্যাকাউন্ট হইলে ওইটাতেও সমস্যা হবে না, ট্রাই করে দেখতে পারেন। না তবে আমার আমার ডাচ সমস্যা বাংলা ব্যাংকে ছিল, ডাচ বাংলা ব্যাংকে আপনার চলে আসছিল। তিন মাস আসার পরে একটু ডকুমেন্ট সেশনের ইয়া ছিল, $10,000 উপরে থাকলে ডকুমেন্ট সাবমিট করতে হয়, সোর্সেস গুলা দেখাইতে হয়। তো ওইভাবে একটা ইয়া দেখাইতে হয়েছিল। এগুলা হইতেছে, মানে সব বাংলাদেশে এখনো ওইগুলা আর কি ইয়ে অবস্থায় রাখছে আর কি, না ঝামেলা হুম করতে এই হুম। জিনিসটা। যাই হোক, আমি ভাবলাম যে না, আপনার সাথে লাইভে হঠাৎ করে দেখছি আমি, তো তাহলে লাইভেই জিজ্ঞেস করে ফেলি আবার কখন ইয়ে করবো। ওইটা ট্রাই করতে পারেন, ওইটা ভালো হবে। আর আপনি সবচেয়ে তো বেটার ওই যে দেখাই এলসি দিলেন করে না, আপনার। আপনি এত গ্রো করতেছে ওই জিনিসটা একটু দেখাই দেন লাইভে, আমরাও ট্রাই করি। কোনটা? ওই যে ভাবি তো 200%-এর উপরে গ্রো করে ফেলছে অ্যাকাউন্ট। দেখা যাক শেষ পর্যন্ত কই যায়, পরে আবার আপডেট দেবো নি একটা। হ্যাঁ, ঠিক আছে ভাই, নামাজে যাবো, তাহলে কন্টিনিউ করেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সোহেল রানা ভাই, আনমিউট করেন। ক্লোজ করে দিব, বেশি সময় নাই, তাড়াতাড়ি বলে ফেলেন। হ্যাঁ বলেন ভাই, আনমিউট আসসালামু হয়েছে। আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। ভাই আমি ওই যেটা বলতে যাচ্ছি মানে অলরেডি বলে ফেলছেন যে মাইন্ডসেট গুলো কিভাবে ঠিক করবেন, এটা নিয়েই মূলত আমার একটু সমস্যা। আমি প্রথম দিকে সব অ্যাকাউন্টে ভালো করি, কিন্তু লাস্টের দিকে যে মানে খুব গ্রিডি হয়ে যায়, ওভার কনফিডেন্ট হয়ে যায়। তার হুম মানে এই এই অ্যাকাউন্টেরও মোটামুটি 30% পর্যন্ত গ্রো করছি, ড্রডাউন 10 রেখে। তারপরে যে কিছু লস করার পরে মোটামুটি প্রফিটের গুলাও লস করছি, প্লাস হচ্ছে আরো 10%-এর মতো মানে মূল অ্যাকাউন্ট থেকেও মাইনাস হয়ে গেছে। আশা হুম। করতেছি রিকভার হবে, কিন্তু এই একবার লস হওয়া শুরু হলে আর নিজে কন্ট্রোল করতে পারি না, এটা হচ্ছে সমস্যা। রিকভার বলে কিছু নাই, রিকভারের চিন্তা বাদ দেন। জাস্ট প্রতিদিনের যে অ্যাক্টিভিটি গুলো, চার্ট যা বলতেছে, আপনার অ্যানালাইসিস যেভাবে যা বলতেছে ওটা ফলো করে যান। রিকভার বলতে কিছু নাই। যেই দিনের লস ওই দিনই গল্প শেষ, যেই দিনের প্রফিট ওই দিনই গল্প শেষ। ঠিক আছে? যদি ক্যালেন্ডারের ডেট চেঞ্জ হয়, তাহলে সব কিছু চেঞ্জ। কালকে কিছু মনে রাখবেন না। ইভেন কি কারোর সঙ্গে মারামারি হইলেও ওই কোনো দুঃখ বা কোনো রাগ জেদ পরের দিন রাখবেন না, রাখলে নিজের লস। আপনি হয়তো কালকে ওরা দেড় দুটো মাইরা দিবেন, কিছুই যায় আসে না। ওরা মারলে কি আপনার আগের দিনের লস কাভার হবে বা আপনার ক্ষতি লস কাভার হবে? কিছু হবে না। সো রাত্রে ঘুমানোর সময় সবকিছু, ওই দিনের সবকিছু আপনি রিসেট করে ফেলবেন। এরকম মেন্টালিটি অ্যাডপ্ট করার চেষ্টা করেন এখান থেকেই, যত তাই খুশি। আপনি আপনি যে ভিডিও এর আগে দিছিলেন যে মাইন্ডসেট এভাবে বলছিলেন ওইগুলা ভিডিওতেও যে মাইন্ডসেটটা এরকম রাখবেন, কিন্তু অনেক চেষ্টা করে রাখছি, এবং এই যে এই মাস প্রায় শেষের দিকে মনে হয় যে আজকে 18 তারিখ, 17 তারিখ পর্যন্ত খুব ভালো মাইন্ডসেট রাখছিলাম, কিন্তু যখনই এই যে এরকম হয়ে গেছে তারপরে যতই মনে করি যে না ঠিক আছে আর করবো না, কিন্তু চার্টে বসলে আবার সব এলোমেলো হয়ে যায়। একবার এক ভিডিও দেখে 17 তারিখ পর্যন্ত ছিলেন, এটাই তো অনেক বেশি। মোটিভেশন জিনিসটা কন্টিনিউয়াসলি দিতে হয়। যেমন আমরা শরীর, মানে প্রতিদিন শরীর দই গোসল করি, এইভাবে মোটিভেশন রেগুলার বেসিসে দরকার। সো ভাইবার পর ওই জিনিসটাই হবে। আজকে তো ওইটাই দেখাইলাম যে এইভাবে ডেইলি বা উইকলি 2 দিন 3 দিন কম করে হলেও আমাদের কথোপকথন হবে। সো এটা অলরেডি প্রুফ পাইলেন যে একটা মোটিভেশন বা একটা দিক নির্দেশনা পাওয়ার পর 15-16 দিন চলছে ঠিকঠাক মতো। সো যদি হুম। এই 15 দিনের ভিতরে আরো 2বার 3বার পাইতেন, তাহলে কি আর কোনো চান্স থাকতো তাইলে ইয়া এই হওয়ার? হতো না ভাই। তো আমি অলরেডি এটা করার পরে বসে থেকে ভাবলাম আমি কি করলাম আমি। ওইটাই ওইটাই ওইটা একটা লস হয়েছিল, হোক, হ্যাঁ, সমস্যা কি? এখন তো টাচ আপ নাই, সব সময় সময় হইতেছে না। তো যখন টাচ আপে থাকবেন, প্রতি উইকে কথা হইতেছে বা ইয়ে হইতেছে, তখন এই ধরনের সমস্যা থাকবে না। এটা এখন মানে অনেকে হয়তো বুঝতে পারবে না, কিন্তু এটা যখন লাইভ হবে তখন জিনিসগুলো দেখতে পারবে এবং বুঝতে পারবে। তো যাই হোক, তো এইভাবেই হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। কানেক্টেড থাকেন। হ্যাঁ ভাই, আমি এখন ওই অ্যাকাউন্ট নিয়ে টুকটাক আরো ইয়ে করতেছি, আর এফটিএম এর ওই স্টাডিটা মেইন ফোকাস করতেছি আর কি। ওটা ঠিক আছে। এখনো পরীক্ষা দিই নাই, কিন্তু মোটামুটি শেষ করছি আর কি, হুম, আরেকবার করে
রিভাইজ করতেছি। হুম, ঠিক আছে, সমস্যা নাই, করতে থাকেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর জাহিদুল ইসলাম, বলেন ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, একটু মার্টিঙ্গেল সম্পর্কে যদি কিছু বলতেন। মানে আমার বিষয়টা হলো কি, আমি অনেকদিন ধরে ট্রেড করতেছি। তো হুম লোয়ার টাইম ফ্রেমে থেকে শুরু করি ছোট লটে। তো পরে দেখলাম যে এটা আসলে মার্টিঙ্গেল হচ্ছে। হুম তো ভাই যদি একটু ডিটেলস বলতেন, মানে আমি পুরা কনসেপ্টটাও ক্লিয়ার না, যদি একটু ক্লিয়ার করে মার্টিঙ্গেল দিতেন। ইটস লাইক, এটা এক ধরনের গ্রিড বলতে পারেন। ধরেন এখানে দেখাই, কালকে এখানে ধরেন অনেকে মার্টিঙ্গেল করছে হয়তো। লেট মি শো ইউ। আমি আনি একটা আর্টিস্টের। আচ্ছা, এখানে ধরেন কালকে মার্কেট যখন এই রিজেকশন আসছে, সব থিওরি অনুযায়ী ধরেন ওনার অ্যানালাইসিস অনুযায়ী এখানে সেল ছিল, এখানে সেল দিছে। যখন নিউজ স্পিডে চলে আসছে, এখানে আসার পর এখানে আরেকটা সেল দিছে যে এটা কামব্যাক করবে। ঠিক আছে, কামব্যাক করে নাই, তারপরে এখানে লট বাড়ায় আরেকটা দিছে যে আচ্ছা কামব্যাক করার দরকার নেই, কোনো কারণে যদি আমার ফার্স্ট এন্ট্রি পয়েন্টে আসে আমি বার হয়ে যাব। আচ্ছা, এটাও হইলো না, কিছুক্ষণ পর এখানে আসছে, ওর অ্যাকাউন্ট অলরেডি 60% ডাউন, এখানে আরেকটা এন্ট্রি ওপেন করছে যে আচ্ছা ফার্স্ট এন্ট্রিতে যাওয়ার দরকার নেই, যদি সেকেন্ড এন্ট্রিতেও আসে তাইলেও আমার ব্রেক ইভেন হয়ে যাবে, আমি বাইর হয়ে যাব। ঠিক আছে, আরেকটা হোপের উপর আরেকটা এন্ট্রি দিছে। তো এইভাবে করতে করতে এইখানে ফাইনালি ও লিকুইডেট, এইখানে ও মার্জিন কল খায় গেছে। এই তিনটা চারটা এন্ট্রি ওপেন করছে বা অনেক আরো বেশি ওপেন করছে। সো ফাইনালি এইখান থেকে ও সবকিছু লস করার পর মার্কেট কামব্যাক আসছে, এবং এখন ও বসে বসে আফসোস করতেছে বা পিড়ি টানতেছে। এটাই হচ্ছে মার্টিঙ্গেল। বুঝতে পারছেন? সো মানে লস করতে চায় না, এবং ফার্স্ট এন্ট্রি প্রফিটে যাবে এটাও দরকার নেই, কোনোভাবে খালি একটু কামব্যাক আসলেই যেন ও লস থেকে বাইরে হয়ে আসতে পারে, রিকভার হইতে পারে। এই মেন্টালিটিটা থেকে এরকম লেয়ার ওপেন হয়। মানে নেগেটিভে থাকলে, যেমন আপনি যদি ধরেন এইখান থেকে বায়ে আসেন, কথার কথা, এখান থেকে একটা বাই নিছেন, কোনো কারণে ও নেগেটিভে আসছে, আরেকটা বাই ওপেন করছেন, ভাবতেছেন যে এখান থেকে উঠবে, কিন্তু উঠে নাই, একটু গিয়ে আবারও নামছে, এখন আরেকটা ওপেন করছেন, এরপরে আরো নামছে, আরো ওপেন করছেন, এরকম করতে করতে আনটিল অ্যাকাউন্ট ওয়াশ, ও এইখানে এই কাজই করে। ঠিক আছে, হয়তো কোনোদিন উঠা আসছে, দু একদিন উঠা আসছে, কিন্তু এইটার একটা এন্ডিং আছে, এবং এটা হচ্ছে চোরের 7 দিন গৃহস্থের একদিনের মতো। মানে ধরেন আপনার আহ, একদিন উঠে আসছে গুড, আরেকদিন উঠে আসছে তাও গুড, এরকম সপ্তাহে 5 দিনই উঠে আসছে বা 4 দিন উঠে আসছে, একদিন তো এমন হবে যে আর উঠবে না, তো সেদিন কি হবে? সেই দিন আপনি লিকুইডেড। ঠিক আছে, তো এটা অ্যাভয়েড করার জন্য সবাই বলে, এবং আমরাও বলি যে এটা অ্যাভয়েড করেন। তো কিছু সুপার হিউম্যান আছে যারা মার্টিঙ্গেল থেকেও প্রফিট করতে পারে, ওইটার কিছু স্ট্র্যাটেজিও আছে। এটা খুবই কমপ্লিকেটেড, এটা এত বড় রিস্ক নেওয়া উচিত না। মানে ব্যাপারটা হইতেছে এরকম যে ধরেন আহ, রোজার দিন তেঁতুল সামনে রাখা, যে আমি খুব কন্ট্রোল আছে, আমার জিবা দিয়ে পানি বের হবে না, এই না সেই না, তো এত রিস্ক নেওয়া দরকার নেই, তো রাখলাম না খাবার সামনে যেহেতু রোজা রাখছি। তো এই টাইপের। আচ্ছা, তারপর কি হাফিজুর ভাই? ভাই, হ্যাঁ একটা প্রশ্ন ছুটে গেছিল, এই কারণে আবার নিলাম। ওই আপনি একটা ভিডিওর কথা বলছিলেন, আফটার বিফোর। হ্যাঁ, আফটার, ও আচ্ছা, হ্যাঁ, ওইটা ওইটা নিয়ে মেসেজ দিব, দু একদিনের মানে ভিতরে ওটা মেসেজ কি দিব। আমাদের শুরু করে ফেলা উচিত? কারণ এটা হ্যাঁ, অনেক সময় নিবে সবাই আর কি। অনেক সময় নেবে, এটা দিয়ে ফেলা উচিত। কাজ অনেক, কাজ একটার পর একটা চলতেছে, তো মাথা থেকে আউট হয়ে যায়। যাক, বইটা এখন রিলিজ হয়ে গেছে, এক্সামটা শেষ হলে এই পরের স্টেপে আমরা ওই কাজ শুরু করে দেব। এই নির্দেশনাগুলো আমি লিখতেছিলাম। অনেকে ডেমো দিছে, অনেকে কোশ্চেন করছে কিছু ভয়েস আকারে। তো এখানে আমি চাচ্ছিলাম যে শর্ট ভিডিওগুলো দিব, যাদের যা কোশ্চেন আছে ভয়েস রেকর্ড করে পাঠাবে, আমরা শর্ট ভিডিও দিব। কিন্তু এখানে আবার দেখতেছি যে যদি এটা গণহারে করি তাহলে অনেকের আবার ভয়েস এক্সপ্লেন করতে গিয়ে ও একটু মানে ভিন্নভাবে ভয়েসটা রেকর্ড করে ফেলে, যেটাতে টিউনগুলো খুব সুন্দরভাবে আসে না। মানে আসে না যে একটা প্রশ্নবোধক টিউন থাকে, ওটা থাকে না। ওটা থাকে না, অনেক রকম হয়ে যায়, অনেকের অনেক রকম হয়ে যায়। অনেক মানুষের কাছে আমি জিনিসটা ট্রাই করার জন্য দিছি, অনেকের ঠিকঠাক আছে, অনেকেরটা ঠিক নাই। তো এটার একটা সলিউশন বার করে এই কোশ্চেনের জন্য একটা বানাবো, আরেকটা হচ্ছে ওই আফটার বিফোর রেকর্ডিং এর জন্য। তো এটা খুব রিসেন্ট দিয়ে দিব, ইংলিশের ভিডিওটা এর আগে দেওয়ার চেষ্টা করতেছি।
কারণ ওটা জরুরি বেশি। তো এটাই আর কি পরিকল্পনা। এটাই ভাই ছিল প্রশ্ন। হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কৃষ্ণ রয় ভাই বলেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন ওয়ালাইকুম আছেন? সালাম। এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই আমি একটু ভিডিওর পরে আসছি, তো তো এই লিঙ্কটা আর কি চাচ্ছিলাম, আনকাট ভিডিওটা, আনকাট বলতে কোনটা? এই যে আজকেরটা, এইটা এটা আজকে। আচ্ছা, এটা জি জি। রেকর্ড হইতেছে, কে রেকর্ড করতেছে জানি। আচ্ছা রেকর্ডিং একটু ইয়া দিয়ে দিবেনি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তারপর তহিদুল ইসলাম। ভাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, অনেকদিন পর আসছেন আসলে, ডিমোটিভেটেড হয়ে যায় আর কি। এই যে এই জন্য তো আসলে লাইভ এন্ট্রি দিলাম আজকে, না না যে না, ঠিক আছে। ফিউচার যেন দেখতে পায়। না, যে আজকে আমি আসলে কোয়েশ্চেন করতে চাই নাই, কিন্তু আমি বলি যে ভাইয়ের সাথে তারপরে একটু হাই হ্যালো করি। যাই হোক, আরেকটা জিনিস হচ্ছে ভাই, ওই প্রশ্নটা একটু আমাদেরকে একটু শেয়ার করি, এত করে আমাদের জন্য একটু ভালো হয় আর কি। হ্যাঁ, ওইটার লিঙ্ক দিয়ে দিব, ওদের এক্সাম শেষ হলে লিঙ্ক আপনাদেরকে সব এনার্জিটা, গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ এনার্জিটা ইনটেক্ট থাকলো আর কি। অ্যান্সার করলে ওই সঙ্গে সঙ্গে মার্ক দেখা দিবে কার কত হইতেছে। জি জি, ধন্যবাদ ভাইয়া, তো ধন্যবাদ ঠিক ভাইয়া। আছে, আজকে আর লং করি না। অনেকে বলছে যে ভাই বেশি লং করলে আননেসেসারি কথাবার্তা সামনে চলে আসে এবং গুরুত্বপূর্ণ কথা ধামাচাপা পড়ে যায়। তো এই জন্য আর লং করতেছি না, আজকের মতো এন্ড করে দিই। এখানে 200-300 পিপ নেওয়া হয়েছে। ইন ফিউচার এইভাবে হবে। ধরেন উইকে এরকম একটা সেট আপ হইলেও এনাফ। ঠিক আছে, ভরপুর কামাইতে পারবেন। কনসিস্টেন্সি মেনটেন করতে হয়, দ্যাটস ইট। এক এন্ট্রিতে 1000 পিপ নেওয়ার প্রয়োজন নাই। কনসিস্টেন্টলি 10 পিপও যদি কেউ নিতে পারে, আহ, 2 বছর 3 বছর পরে দেখা যেতেছে টাকা হইতেছে। ঠিক আছে, আর যখন কনফিডেন্স বিল্ড হবে তখন লট সাইজ বড় হবে। এইভাবেই টাকা হয়, ইন ফিউচারে হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই কানেক্টেড থাকেন। আর যারা আজকের এন্ট্রিতে প্রফিট করছেন, ডিটেল সহ, মানে কোথায় কি এন্ট্রি ছিল না ছিল, এটা গ্রুপে পোস্ট করে দেন। যারা ডিমোটিভেটেড আছে ওরা দেখে যেন একটা আশ্বস্ত হয়, যে না, ঠিক জায়গায় আছি, এখানে সবকিছুই পাওয়া যায়, সময় অনুযায়ী আসবে, স্টেপ বাই স্টেপ, অধৈর্য যেন না হয়। এটা একটু দেখেন। যারা এন্ট্রি পাইছিলেন শেয়ার করেন গ্রুপে। তো ঠিক আছে, আজকের মতো এখানে এন্ড করে দিচ্ছি। আর কে যেন রেকর্ড করলো ওই ভিডিওটা, আমার ইয়ে করে উম, আমার পার্সোনাল টেলিগ্রামে মেসেজ দাও, আমি বলতেছি কিভাবে দিতে হবে। হ্যাঁ শরীফুল, তুমি নক দাও আমারে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, কানেক্টেড থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।